উপরই তো সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু দ্য ক্লাস অফ 7 ডে অনলাইন ট্রেনিং অন স্পোকেন ইংলিশ, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ দিস ট্রেনিং। আমরা আজকের ক্লাসে, যেহেতু প্রথম ক্লাস, আমার একটা বেসিক ইন্ট্রোডাকশন আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। এজ ইউ ক্যান সি, মাই নেম ইজ কামরুল রিয়াদ and I studied BNRC in English. I am the founder and chief trainer of this organization, English Lifetime. I am the English trainer at নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন. I am the English and ICT teacher at Technic Coaching Center. সো ইংলিশের সাথে সম্পর্কিত আমার পরিচয়টুকু আরেকটু অ্যাড করতে পারি। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট অ্যারাউন্ড 9 ইয়ার্স সো ফার। এই এখন হলো, and আমি প্রায় অফলাইনে 2,500 ক্লাস করিয়েছি, and I have conducted more than 5,500 classes online, and I've written 8 books and designs more than 100 lessons to learn English easily and effectively. আমার সম্পর্কে ইন্ট্রোডাকশনটা এটি। আমি ভিডিওতে অনেক বেশি অ্যাক্টিভ না, অনেক কন্টেন্ট ক্রিয়েট করছি না, বাট আশা আছে এই বছর করার জন্য। এনিওয়ে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি আমাদের এই ক্লাসটা। এখান থেকে একটা মানে ব্যাপার আগে বলতে চাই যে ইংলিশ শেখার জন্য আপনি অনেক অনেকভাবে ইংলিশ শিখতে পারেন। আপনি ডেইলি লাইফের বিভিন্ন সিচুয়েশনাল ইংলিশ মুখস্থ করতে পারেন, করে সেটাকে আপনি হচ্ছে ডেইলি লাইফের বিভিন্ন সিচুয়েশনাল ইংলিশ মুখস্থ করতে পারেন। এবং বিভিন্ন সিচুয়েশনে, যেমন বন্ধুর সাথে পরিচিত হবেন কিভাবে, আপনি আপনি কাউকে গ্রিটিংস করবেন কিভাবে, এট দ্য সেম টাইম হসপিটালে গেলে কি বলবেন, এয়ারপোর্টে গেলে কি বলবেন, এ ধরনের বিভিন্ন ইংলিশ আপনি মুখস্থ করতে পারেন। দিস ইজ নাম্বার ওয়ান অপশন। নাম্বার টু হচ্ছে আপনি সেন্টেন্স মেক করা শিখবেন। বাক্য মুখস্থ না করে কিভাবে বাক্য তৈরি করতে হয়, নিজের মতো করে সেন্টেন্স বানিয়ে নিজের মতো করে সেটা ইংলিশটা বলতে হয়, সেটা শিখতে পারেন। এটা হচ্ছে আরেকটা অপশন। তো সেটা শিখলে কি হবে, সেন্টেন্স মেকিংটা শিখলে লাভ হলো আপনি যে কোনো সিচুয়েশনে, যে কোনো জায়গায় যা বলতে চান সেটা আপনি অনায়াসে খুব সহজ করে বলে দিতে পারবেন। তাহলে এখানে আমাদের দুইটা অপশনস আছে। তাহলে একটা হচ্ছে, মনে করেন, মুখস্থ করা বিভিন্ন বাক্য, বিভিন্ন সিচুয়েশনাল ইংলিশ, যেটা ভালোই মোটামুটি। বাট মুখস্থ করে তো আর সবকিছু বলা সম্ভব না। আমরা কতটা বাক্য মুখস্থ করতে পারি? 100, 200? এত বেশি তো পারবেন না, কারণ আমাদের সারাদিন হাজার হাজার সেন্টেন্স বলতে হয়। তো মুখস্থ করে সবকিছু মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হয়ে আমরা পারবো না। আহ, আমাদেরকে সেন্টেন্স মেক করা শিখতে হবে। সেন্টেন্স মেক করা শিখলে যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থায় আপনি ইংলিশটা বলতে পারবেন, শুধু ভোকাবুলারি জানা থাকলেই হবে। তাহলে দুইটা অপশন আছে এখন। 1 নম্বর অপশন যেটা একটা লিমিটেড, আনলিমিটেড না। আর 2 নম্বর যেটা, এটা হচ্ছে আনলিমিটেড। আপনি আনলিমিটেড নিজের মতো করে সেন্টেন্স ক্রিয়েট করে বলতে পারবেন। তাহলে আপনারা কি চান, আমি কোন অপশনটা আপনাদের জন্য বেছে নেব এবং আপনাদেরকে কিভাবে সামনে এগিয়ে না যাব? নাম্বার ওয়ান নাকি টু? টু হলো স্মার্ট ওয়ে। সো কোনটা, ওয়ান নাকি টু? প্লিজ লেট মি নো, মাইক অন করে টু বলবেন। হ্যাঁ টু টু স্যার। টু 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 স্যার টু টু স্যার টু আমরা টু স্যার টু। আমরা আনলিমিটেড গ্রেট, গ্রেট জব, গ্রেট চয়েস, মাশাল্লাহ। তাহলে এবং এটাও বলা দরকার, নাম্বার ওয়ান যে অপশনটা, সেটাও কিন্তু জরুরি। বিভিন্ন সিচুয়েশনে কিভাবে কি বলতে হয় সেটা শিখলে আমরা অনেক জায়গায় অনেক কিছু সুন্দর করে বলতে পারি। সো সেটাও জরুরি, বাট শুধু একটার উপর কিন্তু বসে থাকলে হবে না। সো তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেন্টেন্স মেক করা শিখতে হবে, এট দ্য সেম টাইম আমরা বিভিন্ন সিচুয়েশনাল ইংলিশও শেখার চেষ্টা করব। তো চলুন, এজ এ পার্ট অফ দিস আমরা শুরু করি। কিন্তু একটু আমাদের ক্লাসে কি কি শেখাবো সেটার একটা এজেন্ডা আমি একটু বলছি। আমি আপনাদেরকে 20টি টেকনিক্স শেখাবো সেন্টেন্স তৈরি করার জন্য। বাক্য কিভাবে তৈরি করবেন সেটার জন্য 20টি কৌশল শেখাবো, যেটা আপনাদেরকে বাক্য তৈরি করতে অনেকটা হেল্প করবে এবং অনেক সহজে আপনি সেন্টেন্স মেক করে ফেলতে পারবেন। যেহেতু বললাম একদম জিরো থেকে এটা ক্লাসটা শুরু করব আমরা, দ্যাটস ওয়াই বেসিক কিছু ব্যাপার আমরা আলোচনা করবো, বেসিক কিছু গ্রামার, এন্ড দেন প্রতিটা ক্লাসে আমরা প্রনাউন্সিয়েশন, উচ্চারণের জায়গায় একটু জোর দেব, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, অ্যান্ড প্রেজেন্টেশনস আমরা জোর দেবো। তাছাড়া আমার ফুল গাইডলাইন থাকবে যে আপনি কিভাবে নিজে থেকে ইংলিশটা শিখবেন। এই 2026 সালে এসে আমাদের এখন ইংলিশ শেখা বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ অথবা কোনো একটা স্কিল শেখা এত কঠিন কোনো ব্যাপার না। উই হ্যাভ এআই, উই হ্যাভ চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলো ব্যবহার করে উই ক্যান লার্ন হোয়াট এভার উই ওয়ান্ট। দিস ইজ ওয়াই এগুলো খুবই ইজি, বাট আপনাকে সিস্টেমটা জানতে হবে যে কিভাবে আগাতে হবে, কিভাবে ট্রাই করতে হবে। অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম গোয়িং টু শেয়ার। আমি এই কোর্সে আপনাদেরকে সেগুলো শেখাবো ধাপে ধাপে, বাট শুরু করব বেসিক থেকেই। বিশেষ করে যারা জিরো লেভেল লার্নার্স আছেন তাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল হবে এটা। সো আমরা সেন্টেন্স মেক করা শেখার আগে উই হ্যাভ টু নো সেন্টেন্স আসলে কি। সেন্টেন্স মূলত বাক্য। তো বাক্য হলো যে আমরা সারাদিন যে সকল কথাবার্তা বলছি, আপনি বলছেন, আমি বলছি, আমরা সারাদিন যা বলি সেগুলাকেই মূলত আমরা সেন্টেন্স বলি। আমরা সারাদিন
যা বলি সেগুলোই বাক্য। এখন একটি বাক্য হতে পারে কয়েকটি বা অনেকগুলো শব্দ নিয়ে গঠিত একটা স্টেটমেন্ট, বিবৃতি, একটা প্রশ্ন, একটা আদেশ, নির্দেশ, নিষেধ, যার একটা পরিপূর্ণ অর্থ থাকবে। তো সেন্টেন্স ইজ অল অ্যাবাউট একটা কথা। আমরা যে বলি সেই কথাটাকে আমরা একটা, যে প্রতিটা কথাকে একটা একটা সেন্টেন্স বলি আমরা ইংলিশে। না, আমাদের কাজ হচ্ছে যে ওই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে, ওই কথাগুলোকে কিভাবে আমরা ইংলিশে কনভার্ট করে বা ইংলিশে মানুষকে বলবো, সেই ব্যাপারগুলো শেখা। অনেকে এটা অনেক কঠিন মনে করেন, বাট বাস্তবতা হলো কিছু টেকনিক্স অবলম্বন করলে খুবই সহজ, যে ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে এখানে শেখাবো ইনশাআল্লাহ। সো আমরা আর আরেকটা কথা বলি, এই ক্লাসটা কিন্তু এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। এই ক্লাসের লিংক আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন, আপনার বন্ধু, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স। ইউ ক্যান শেয়ার দ্য লিঙ্ক উইথ এনিওয়ান, নো প্রবলেম। আপনি ক্লাস লিঙ্ক অন্য কাউকে শেয়ার করে দিন। ক্লাস করতে চাইলে তারা করতে পারবে। ইটস কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সো এটা কোনো সমস্যা না। এখন আমরা আসুন আরো বেশি সামনে আগাই। সেটা হলো সেন্টেন্স যখন আপনি তৈরি করতে যাবেন, ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে সেটা হলো আপনি প্রতিটা সেন্টেন্সে একটা সাবজেক্ট দেখতে পাবেন, ভার্ব দেখতে পাবেন। সাবজেক্ট মানে কর্তা, বাক্যের মধ্যে যাকে নিয়ে কথা বলা হবে বা যে একটা কাজ করবে বা যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হবে, অথবা যে একটা কাজ করতেছে আর কি, এরকম বলবে, সেই সাবজেক্ট। একটা বাক্যের সাবজেক্ট আইডেন্টিফাই করা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভার্বটাকে সঠিকভাবে ব্যবহার করা। ভার্বের মানে হচ্ছে ক্রিয়া, যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায় সেটাকে আমরা ভার্ব বলি বা ক্রিয়া বলি। রাইট, সেটাকে কি বলি? ভার্ব বলি বা ক্রিয়া বলি। কাজ করা, কোনো কিছু করা আর কি বোঝায়। রান্না করা, খাওয়া, হাঁটা, যাওয়া, পড়াশোনা করা, ইংলিশ শেখা, কোনো কিছু করা, শেখাটা হলো কাজ। সো বেসিকলি সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিস হচ্ছে বাক্য তৈরির গুরুত্বপূর্ণ জিনিস। তো দ্যাটস ওয়াই আমি এই কথাটা শুরুতে উল্লেখ করলাম। আপনি একটা বাক্য যখন ক্রিয়েট করবেন, প্রথমে লাগবে একটা সাবজেক্ট, তারপরেই লাগবে একটা ভার্ব। এটা প্রতিটা ইংলিশ বাক্যের একটা কমন বৈশিষ্ট্য। সাবজেক্ট ভার্ব ছাড়া বাক্যের ভিতরে আরো অনেক কিছু থাকে, অবজেক্ট এবং আরো অনেক কিছু। বাট মেইনলি এই দুইটা জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে। যেমন দ্য ক্যাট স্লিপস, বিড়ালটি ঘুমায়। বিড়ালটি আসলেই ঘুমায়। যদিও দ্য ক্যাট স্লিপ এখন কন্টিনিউয়াস টেন্স যদি বলতে চাই, তাহলে হবে বিড়ালটি ঘুমাচ্ছে। ঠিক আছে, ওকে। সো ওকে, লেটস হ্যাভ আ ফান। বিড়ালটি আসলেই ঘুমাচ্ছে। দ্য ক্যাট স্লিপ ইজ স্লিপিং রাইট নাও। এই যে দেখেন, বিড়ালটি ঘুমাচ্ছে। এখন আমি ওই ছবি তুলে আনলাম যে আসলেই ঘুমাচ্ছে। ওর নাম টুনি। এনিওয়ে, আমরা ক্লাসে আবার ব্যাক করি। তো আমরা মাঝে মাঝে ফান করব, বিকজ আই আই বিলিভ লার্নিং শুড বি ফান। ঠিক আছে, আমি জানি যে এই সময় বিড়ালটি ঘুমাবে, দ্যাটস ওয়াই আমরা হয়তো এটা লিখেছি। তো দ্য ক্যাট ইজ স্লিপিং রাইট নাও। এনিওয়ে, আমরা এটা একটা সিম্পল কথা বললাম যে দ্য ক্যাট স্লিপস, বিড়ালটি ঘুমায়। এখানে দ্য ক্যাট, সে একটা কাজ করতেছে, সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট এবং ঘুমায় এটা হচ্ছে ভার্ব। অলরাইট। এখন আপনি একটু খেয়াল করে দেখেন যে আমরা যে কথা বলি, ইংলিশে কথা বলি, আমরা অধিকাংশ সময় কিন্তু এরকম সাবজেক্ট ভার্ব সম্বলিত একটা পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ সেন্টেন্স বলি। অধিকাংশ ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব সম্বলিত একটা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ বাক্য বলে থাকি। বাট কিছু ক্ষেত্রে হয়তো পরিপূর্ণ সেন্টেন্স বলি না, আমরা বিভিন্ন ফ্র্যাগমেন্ট বা বিভিন্ন অসম্পূর্ণ বাক্য, ছোট ছোট অংশ বলি বাক্যের। সেটাও সেটা মুখস্থ করে ফেলাই ভালো, বা মুখস্থ করে ফেলা যাবে। ফ্র্যাগমেন্ট বা অসম্পূর্ণ বাক্য হলো যেটার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না, ইনকমপ্লিট একটা বাক্য, ছোট কথা। অনেক সময় আমরা কথার কথা বলি। সো এই এই জিনিসগুলাকে ছোট বাক্য বলে। তো আমরা সেন্টেন্স জিনিসটা আশা করি বুঝতে পারলেন। সেন্টেন্স হলো যা কথা বলছি সেগুলোই বাক্য, এবং আমাদের কাজ হবে সেই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলা যায়। বাংলা তো বলতে পারছি, উইদাউট লার্নিং এনি স্ট্রাকচারস, উইদাউট লার্নিং এনিথিং। বাট when it comes to speak in English, we might get stuck. So we have to learn the way to speak. সেই জিনিসটাই আমাদেরকে এখানে শিখতে হবে। অতটাও কঠিন না। আমি একটু জিরো থেকে আলোচনাটা শুরু করলাম। অনেকের জন্য হয়তো এগুলো ফেমিলিয়ার হইতে পারে। এনিওয়ে, সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের সেকেন্ড যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স আসলে কত ধরনের, টাইপস অফ সেন্টেন্সেস। সো অর্থের দিক থেকে আপনি যদি বিচার করেন তাহলে সেন্টেন্সকে আপনি চার ধরনের পাবেন। একটা হচ্ছে অ্যাসার্টিভ, যার মানে হলো বর্ণনামূলক বাক্য, মানে কোনো কিছু বর্ণনা করলেন। নাম্বার টু হচ্ছে ইন্টারোগেটিভ, যার মানে হলো প্রশ্ন, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, আপনি কি ইংলিশ শিখতে চান, আপনি কি ইংলিশে কথা বলতে পারেন, এই যে প্রশ্ন, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা। আর নাম্বার থ্রি হচ্ছে ইম্পারেটিভ, যার মানে কিনা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ।
কাউকে আদেশ করা, উপদেশ করা, নিষেধ করা, নির্দেশ করা, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং দ্য লাস্ট ওয়ান হচ্ছে এক্সক্লামেটিভ বা এক্সক্লামেটরি, যার মানে হচ্ছে বিস্ময়সূচক। আর একটা প্রকার আছে অপটেটিভ, যেটা মূলত অ্যাসার্টিভেরই অংশ, বাট আমাদের দেশে এটাকে আলাদাভাবে শেখানো হয়। এটা আন্তর্জাতিকভাবে রেকগনাইজড না, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। এটা ব্রিটিশ কলোনাইজেশনের সময় আমাদের এখানে এই প্রকারটা গ্রামারবিদরা তৈরি করেছিল। আহ, আপনি অক্সফোর্ড ডিকশনারিতে অপারেটিভ শব্দটাই খুঁজে পাবেন না, তো সে কারণে ওইটা লিখলাম না। এনিওয়ে, শিখতে চাইলে আপনি শিখতে পারেন, বাট নর্মালি এই চার ধরনের কথা আমাদের সাধারণত বলি। এর মধ্যে থেকে, এই চার ধরনের কথা থেকে আপনি প্রথম দুই ধরনের কথা, হয়তো অ্যাসার্টিভ না হলে ইন্টারগেটিভ, এই দুইটা বাক্য সব থেকে বেশি বলেন। এই দুইটা বাক্যই বেশিরভাগ সময় আমরা মানুষকে যখন ইংলিশটা কথা বলি, এই দুই ধরনের সেন্টেন্সই বলি। ওকে, সো আমাদেরকে শিখতে হবে এই দুই ধরনের বাক্য কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, কিভাবে সেগুলা তৈরি করতে পারি। তো বেসিকলি সেন্টেন্স তৈরি করার জন্য আমরা স্ট্রাকচারস ইউজ করি। যেমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আপনি তৈরি করতে যান, তাহলে একটা সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন। এটা একটা অ্যাসার্টিভ বাক্য, মানে বর্ণনামূলক বাক্য, কাউকে প্রশ্ন না করলে। আর প্রশ্ন করলে, প্রশ্ন করলে আমাদেরকে প্রশ্নের উত্তরে কি বলা যায় সেটা, বা প্রশ্নের উত্তরে উত্তরটা কেমন হবে, আনসারটা কেমন হবে, সেটার উপর বেস করে কিন্তু আমরা প্রশ্নের স্ট্রাকচারটা বলি, মানে স্ট্রাকচারটা কি হবে সেটা নির্ধারণ করি। যেমন ইয়েস নো দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারলে, হ্যাঁ অথবা না, বা ইয়েস নো দিয়ে প্রশ্ন উত্তর দিতে পারলে, সেই ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা নির্ধারণ করি সেটা হলো অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। এখন ইয়েস নো দিয়ে প্রশ্নের উত্তর দিতে না পারলে, সেই ক্ষেত্রে ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। এই দুইটা স্ট্রাকচার বা দুই ধরনের প্রশ্নই হলো বেশিরভাগ সময় আমরা মানুষকে বলে থাকি। তো এই দুইটা টাইপের প্রশ্ন কিভাবে আপনি তৈরি করবেন, ধাপে ধাপে স্ট্রাকচার মেনটেন করে, সেটা আমরা এখনই দেখাচ্ছি। তার আগে একটা ব্যাপার একটু ক্লিয়ার করা দরকার। অনেকেই হয়তো টেনশন যে এখানে অনেকেই কিন্তু সাবজেক্ট কি জিনিস বোঝেন না, বা অক্সিলারি কি সেটা চিনেন না, ভার্ব কিভাবে দিতে হয় জানেন না। এ ধরনের উইকনেস কিন্তু মোরলেস সবারই আছে, এক দুজন ব্যতিক্রম বা পাঁচজন ব্যতিক্রম থাকতে পারে। বাট হিয়ার দ্য মেজরিটি অফ দ্য লার্নার্স আর বিগিনার, আই নো। এন্ড আপনারা কিন্তু সেই ওই যে উইকনেস, এই উইকনেসের জায়গা নিয়ে কোনো টেনশনের কারণ নাই, বিকজ আমি প্রতিটা জিনিস জিরো থেকে আলোচনা করব। না, আমার কাছে শেখার জন্য ইংলিশ আপনার অতীতের কোনো নলেজ দরকার নাই, গ্রামার নলেজ দরকার নাই, এবং ইংলিশ শিখতে ওইভাবে গ্রামারও লাগে না। আমরা অনেক সময় তো মনে করি যে ইংলিশ শিখতে অনেক বেশি গ্রামার জানতে হয়, না, এটা ভুল ধারণা। ইংলিশ শিখতে এত গ্রামার লাগে না। বাট কয়েকটা ব্যাপার আছে, সেটা না শিখালে সঠিকভাবে বাংলাদেশে অবস্থান করে ইংলিশ শেখা সম্ভব না। কেন বলছি, কারণ আবার ইংল্যান্ডে বা আমেরিকায় কিংবা অস্ট্রেলিয়া কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলে সেখানে কিন্তু কোনো গ্রামার ক্লাস টাস কিছু লাগবে না। আপনি অন্যদের কথা শুনে শুনেই কিন্তু ইংলিশটা শিখে ফেলতে পারবেন। বাট যখন বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশে অবস্থান করে, এখানে তো কেউ ইংলিশ বলে না। Here, no one speaks English. So how do you practice? How do you learn that? So in that case, we have to like uh, take classes like this one. We have to practice maybe. So that's why আমরা কিন্তু এখানে ব্যাপারগুলো বলছি, যে সেন্টেন্স মেক করার জন্য আমরা জিরো থেকে শেখানো শুরু করব। এবং ইনশাল্লাহ আপনি মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝবেন, আপনার অতীতের কোনো নলেজ দরকার নেই। তো দেখেন, ধাপে ধাপে বলি, সাবজেক্ট নিয়ে কথা বলি একটু। সাবজেক্ট ব্যাপারটা খুবই সিম্পল। এখানে যে দেখতে পাচ্ছেন যে সাবজেক্টিভ, এগুলাকে আমরা একটা বাক্যের সাবজেক্ট বলে থাকি। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি বা তোমরা, ই, সে, সি, তিনি বা সে মহিলার ক্ষেত্রে, দেয় মানে তারা। তো এই যে সাবজেক্টিভ, এই সাবজেক্টিভ গুলোই অধিকাংশ সময় একটা বাক্যের সাবজেক্ট হতে পারে। এছাড়া যে কোনো নাউন, নাউন মানে হলো কারোর নাম, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জিনিসের নাম, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এবং নাউন হলে, সেই নাউনের, সেই সেই নাউন হলে নাউনও বাক্যের সাবজেক্ট হতে পারে। বাক্যের সাবজেক্ট বা নাউন ফ্রেজ বলতে আরেকটা ব্যাপার আছে, যেখানে নাউনের সাথে একটা ডিটারমিনার বা আর্টিকেল, মানে কঠিন করতে চাচ্ছে না ব্যাপারটা, নাউনের সাথে আর কি আরো কয়েকটা শব্দ নিয়ে, ওইটাও কিন্তু বাক্যের সাবজেক্ট হতে পারে। তো বাক্যের সাবজেক্টটা হলো সব থেকে, আমার কাছে মনে হয় যে আহ, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ একটা বাক্য আপনি বলছেন, সাবজেক্টটা হলো সবার আগেই বলতে হয়। সাবজেক্টটা মানে ওইটাই যাকে নিয়ে কথা বলবেন, বা যে হচ্ছে মেইন টপিক, যার উদ্দেশ্যে আপনি কথাটা বলবেন, ওইটাই হচ্ছে সাবজেক্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বুঝতে পারলেন কিনা? সাবজেক্ট মূলত ওইটাই। তাছাড়া আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো সাধারণত একটি বাক্যের সাবজেক্ট হয়ে থাকে অধিকাংশ সময়। এগুলোকে আমরা বাক্যের সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এখন আপনি সামনে দেখেন এবং আরো বোঝার চেষ্টা করেন একটু। অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু ধারণা নেই, আমরা পরিচিতি নেই, পরিচিতি, ইন্ট্রোডাকশন। সো দেখুন, অক্সিলারি ভার্ব হচ্ছে এগুলো, এই যেমন ডু, ডু ভার্বস আছে,
ডু ডাজ ডিড ডান, বি ভার্বস হলো এম ইজ আর ওয়াজ এর বি বিন বিং, হ্যাভ ভার্বস হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, মরাল ভার্বস ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল ইট মাস্ট। আরো সেমি মরালস অনেকগুলো আছে, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, নিড টু, অট টু, ডিয়ার টু, এরকম দেয়ার আর সো মেনি আদার মরাল ভার্বস ইন ইংলিশ। সো এগুলো হচ্ছে আমাদের অ্যাজ আই টোল্ড ইউ যে আমাদের 700 জন ক্লাসে জয়েন করবেন, যে 724 জন জয়েন করলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমি কিছু ইনফরমেশন দেই ক্লাস রিলেটেড, যেহেতু অনেকে আছেন। সেটা হচ্ছে আমাদের প্রতিদিন ক্লাস, কোনো অফ টফ নাই, টানা ক্লাস করতে থাকবো 7 দিন বা আরো লং করার চেষ্টা করব যদি সম্ভব হয়। এনিওয়ে আমরা আহ, আহ, প্রতিদিন সেম টাইমে ক্লাস, বাংলাদেশ সময় রাত 9টায়, মানে এই সময়টাতে ক্লাস হবে। এবং আপনারা আজকে যে লিঙ্কটা দিয়ে ক্লাসে জয়েন করলেন, আগামীকালও সেম লিঙ্কটাই থাকবে। যদি কোনো ইস্যুস হয় সেই ক্ষেত্রে লিঙ্ক পরিবর্তন হলে সেটাও আমি গ্রুপে জানাই দিব, বাট নর্মালি ক্লাসের লিঙ্ক সেম থাকবে। অর্থাৎ আজকে যেভাবে ক্লাসে আসলেন আগামীকালও সেম ভাবে ক্লাসে চলে আসবেন। ঠিক আছে? আর এটা হলো ওপেন প্ল্যাটফর্ম, সবাইকে আপনি কি করতে পারবেন, ক্লাসের লিঙ্ক শেয়ার করতে পারবেন। আর ক্লাসের রেকর্ড থাকতেছে, আমরা যা যা শেখাবো সেটা আপনি চাইলে পরে আবার মনে করেন যে কি করতে পারবেন, মানে দেখতে পারবেন রেকর্ডটা। মিস করেন যদি কোনো ক্লাস, চিন্তার কোনো কারণে আমি বলবো সবগুলো ক্লাসে জয়েন করেন ইনশাল্লাহ, তাহলে অনেক মানে চমৎকার একটা কিছু আপনাদের এখান থেকে শেখা হবে। সো আবারও ক্লাসের কথা বলি, ক্লাসে ব্যাক করি। সেটা হলো এইগুলাকে বলা হয় অক্সিলারি ভার্বস। এখন আপনি যখন মানুষকে ইংলিশে প্রশ্ন করেন, ঠিক আছে, তখন এখান থেকে কোনো না কোনো একটা শব্দকে বাক্যের শুরুতে দিতেই হবে বা ব্যবহার করতেই হয় আমাদের। এটাই হচ্ছে নিয়ম। প্রশ্ন করলে কোনো না কোনো একটা অক্সিলারি ভার্বকে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি, হয়তো ডুরাল বা এমিজার বা হ্যাভ হ্যাজ ক্যান কুড, কিছু একটাকে আমাদেরকে প্রশ্ন করার জন্য আমরা মানুষকে ব্যবহার করি। এখন কোন সময় কোনটা ব্যবহার করি, যেমন ডুডাস কখন, ডিড কখন, হ্যাভ হ্যাজ কখন, এটা কিন্তু নিয়ম আছে, সিস্টেম আছে। ওই যে নিয়ম বা ব্যাপারে এগুলাকে সম্ভবত মানুষ আমরা গ্রামার নামে চিনি আর কি। যদি আমাদের দেশে এই ব্যাপারটা অনেক আমাদেরকে অনেক কঠিন করে শেখানো হয়, বাট আমি এখানে আপনাদেরকে টেকনিক দিয়ে কৌশলের মাধ্যমে সহজে আপনাদেরকে এইগুলোর ব্যবহার শেখাবো, যত সহজে পারা যায়, একদম বাংলার সাহায্যে সহজভাবে। ইনশাল্লাহ আপনারা অনেক বেশি সহজে শিখতে পারবেন এবং মানুষকে ইংলিশে প্রশ্ন করতে পারবেন। ওকে, তাহলে অক্সিলারির একটা পরিচয় পেলেন, কিন্তু ব্যবহার শিখেন নাই, জাস্ট বুঝতে পেরেছেন। ব্যবহারটা আমরা নেক্সট ক্লাসগুলোতে বা আজকের ক্লাসে একটা শিখবো এরকম আর কি। পরিচয়টা একটু দেখছি, পরিচয় পর্ব এটা। পরিচয় পর্বের আরেকটা হলো ডব্লিউ শর্টস। এটাও কিন্তু আমরা প্রশ্ন করার সময় আমাদের লাগে। যেমন ধরেন হোয়াট মানে হচ্ছে কি, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, বা হাউ মানে কিভাবে বা কেমন, আর অনেকগুলো আছে। তো এই যে শব্দগুলো, এগুলোকে আমরা ডব্লিউ ওয়ার্ডস বলি। চেষ্টা করবেন আগামীকাল ক্লাসে আসার আগে এই ডব্লিউ ওয়ার্ডস, এখানে 8-9টা আছে, শিখে আসার জন্য 9-10টা আছে। তো এই শিখে আসবেন কাইন্ডলি। এটা তো আর বোঝানোর কিছু নাই। ব্যবহার কি, ব্যবহার হলো যখন যেটা লাগে ব্যবহার করবেন। কাউকে বলতে হচ্ছেন তোমার নাম কি, So, নাম কি ইংলিশ হচ্ছে ওয়াচ, ওয়াচ ইজ ইন নেম। তুমি কখন যাবে, কখন মানে ওয়েন উইল ইউ গো, সো এরকম ভাবে বলবেন। ঠিক আছে? তুমি কেন ইংলিশ শিখছো, ওয়াই আর ইউ গোয়িং লার্নিং ইংলিশ, কেন মানে ওয়াই। তো এরকম যখন যেটা লাগে বসাই দিবেন আর কি, আপনি মুখস্থ রাখতে হবে শব্দগুলো। তো দে আর কল ডব্লিউ শর্টস, এগুলাকে আমরা ডব্লিউ শর্টস বলি। তাহলে পরিচয় পর্বটা মোটামুটি একটা আশা করি দিলাম, যে সাবজেক্টের পরিচয় কি, সাবজেক্ট বুঝতে পেরেছেন যে আই উই ইউ হি সি এগুলা সাবজেক্ট, যে কোনো নাউনও সাবজেক্ট হতে পারে। সেকেন্ড পরিচয় পর্ব হচ্ছে অক্সিলারি। এই অক্সিলারি ডুডাস এমিজার হ্যাভেস ক্যানকুট এগুলোকে অক্সিলারি বলে। এবং প্রশ্ন করার জন্য এখান থেকে কোনো না কোনো একটাকে আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্টের আগে। কখন কোনটাকে ব্যবহার করে আপনি প্রশ্ন করবেন, দ্যাটস হোয়াট ইউ আর গোয়িং টু লার্ন থ্রু দিস ট্রেনিং। এই ট্রেনিংয়ে আমি সেই জিনিসটা প্রপারলি শিখিয়ে দেব। আপনি এই কোর্স করে বা এই ক্লাসটা করে সহজে হচ্ছে কি করতে পারবেন, সুন্দর করে মানুষকে ইংলিশে প্রশ্ন করতে পারবেন, সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন, এবং স্মল টক করতে পারবেন। একদম ইংলিশে যে অনর্গল কথা বলতে পারবেন সেটা না, বাট একটা গাইডলাইন দিব, যে গাইডলাইন অনুসরণ করে নিজে নিজে আপনার পরে আরো স্টাডি করতে পারবেন। এবং কোর্স শেষে অবশ্যই একটা সার্টিফিকেট পাবেন যারা শেষ পর্যন্ত ক্লাস করবেন। সো আমি হাইলি রেকমেন্ড করবো সবাইকে শেষ পর্যন্ত ক্লাস করার জন্য, কোনো ক্লাস মিস দেবেন না। আমাদের ক্লাস কিন্তু কে কে করছেন না করছেন সেটারও রেকর্ড থাকতেছে আমাদের ডাটাবেজে। সো এনিওয়ে, আহ আমরা একটা পরিচয় পর্বটা শেষ করার পর এখন চলুন আমরা হচ্ছে সেন্টেন্স তৈরি করা দেখি। যারা একটু দেরি করে আসছেন, আমরা কি করছি, আমরা আসলে এখান থেকে ইংলিশ ভাষা শিখছি। ভাষা শেখার তো অনেকভাবে শেখা যায়, দ্যার আর সো মেনি ওয়েজ টু লার্ন ইংলিশ। আমরা যে পদ্ধতিটা সেটা করতেছি, এটাকে বলা হয় মানে সেন্টেন্স আমরা ক্রিয়েট করা শিখবো। তো
তৈরি করা শিখবো এবং একই সাথে প্র্যাকটিস করব। আমাদের ক্লাস টোটাল 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা আমি লেসন দিব, এভাবে লেকচার দিব, ক্লাস করাবো। আর 30 মিনিট আপনারা স্পিকিং প্র্যাকটিস করবেন। এটা একদম শেষ দিকে, রাত 10টা থেকে 10টা 30 পর্যন্ত আপনারা স্পিকিং প্র্যাকটিস করবেন। এখানে 700 জন যদি একসাথে কথা বলেন তাহলে তো মাঝ বাজার হয়ে যাবে। ইন দ্যাট কেস জুমের যেটা সুবিধা আর কি, অনেকেই তো গুগল মিটে ক্লাস করতে চাচ্ছিলেন, বাট জুমের সুবিধা যেটা, আমরা ছোট ছোট টিমে আপনাদেরকে ভাগ করে দিতে পারবো। যেখানে আপনারা একটা টিমে কয়েকজন, 5-7 জন থাকলেন, সেখানে ছোট ছোট টিমে নির্দিষ্ট একটা টপিক দিব, সেই টপিকে প্রশ্ন উত্তরও দিব। সেটা অনুযায়ী আপনারা স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। এটা কখন থেকে? এটা একদম রাত 10টা থেকে, 10টা 5 থেকে হয়তো। তো শেষ পর্যন্ত থাকেন, তাহলে স্পিকিং প্র্যাকটিসের সুযোগ আছে। এখন চলুন আমরা সেন্টেন্স ক্রিয়েট করা শিখি। সেন্টেন্স ক্রিয়েট করার জন্য আমাদের সবার আগে, যেমন একটা প্রশ্ন আমরা তৈরি করব, প্রশ্ন তৈরি করতে হলে সবার আগে আমাদের স্ট্রাকচারটা কি সেটা বুঝতে হবে। যেমন তুমি কোথায় আগামী 7 দিন যাবত ইংরেজি শিখবে, এটা একটা প্রশ্ন, তাই না? প্রশ্ন হলে হোয়াট উই হ্যাভ টু সি, এই প্রশ্নের স্ট্রাকচার কি। ঠিক আছে, প্রশ্ন করলে আমাদের দুইটা স্ট্রাকচার আছে, মনে রাখবেন। প্রশ্ন করলে কয়টা? দুইটা। প্রশ্নের উত্তরে হা না বা ইয়েস নো বলতে পারলে একটা, প্রশ্নের উত্তরে হা অথবা না বলতে না পারলে সেক্ষেত্রে কিন্তু আরেকটা। তো প্রশ্নের উত্তরে ইয়েস নো বলা যাচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন তুমি কোথায় আগামী 7 দিন ইংরেজি শিখবে, এই প্রশ্নের ধরেন আপনাকে কি করলাম, আপনি কি প্রশ্নের উত্তরে ইয়েস নো বলতে পারবেন? তা আপনাকে বলতে হবে যে আমি এখানে শিখবো, সেখানে শিখবো, একটা জায়গার নাম বলতে হবে। এই যে প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আসলে আপনি ইয়েস নো বলতে পারছেন না, ইয়েস নো ছাড়া অন্য কিছু বলতে হচ্ছে, সেটার স্ট্রাকচার হবে এইটা। ডব্লিউএস ওয়ার্ড প্রথমে দিবেন, তারপর অক্সিলারি দিবেন, লিখবেন, তারপর সাবজেক্ট বলবেন, তারপর ভার্ব বলবেন। এই যে স্টেপস গুলো, ধাপগুলো, স্টেপ 1 2 3 4, এই 4টা ধাপে ধাপে আপনি এই প্রশ্নটাকে ইংলিশে তৈরি করবেন বা প্রশ্নটাকে বলার চেষ্টা করবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বুঝতে পারলেন? প্রথমে ডাব্লিউ শর্ট, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, এভাবেই কিন্তু আমরা এটাকে তৈরি করব। ডাব্লিউ শর্ট, অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব। তুমি কোথায় আগামী 7 দিন যাবত ইংরেজি শিখবে। সো এই এই প্রশ্নের উত্তরে হা না বলা যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না, ডাব্লিউ শর্ট, অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব। ডাব্লিউ শর্ট কি হবে? এই যে কোথায়, কোথায় মানে ওয়্যার। ওকে। সেকেন্ড হচ্ছে অক্সিলারি। অক্সিলারিটা নিয়ে আপনাদের অধিকাংশদের অনেক ইস্যুস, কারণ অক্সিলারি তো অনেকগুলো, 20 25 30টা অক্সিলারি। কোন সময় ডুরাস হবে, কোন সময় এমিজার, কোন সময় ওয়াজওয়্যার, কোন ক্ষেত্রে উইল বসবে, মরাল ভার্বস বাকিগুলো বসবে, সেটা বোঝাটা সামটাইমস অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এবং সেই জন্য আমাদেরকে ডব্লিউ শর্টস অক্সিলারিটা নিয়ে আমরা জোর দেব। যেমন আপাতত যেটা বলতে পারি সেটা হলো, অক্সিলারিটা ব্যবহার করার সময় আমরা বাংলা বাক্যের শেষের শব্দটা দেখব। একদম পিছনের যে শব্দটা, শেষের যে শব্দটা, সেটা দেখবো। এই যে দেখেন, বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সাথে ব বে থাকলে উইল হবে। এই যে ক্রিয়া বাংলা বাক্যের শেষে, শেষে বাক্যের শেষে, এটা না, শিখবে, শিখা হচ্ছে একটা ক্রিয়া, এর সাথে আছে বে। শিখবে, দেখবে, খাবে, বলবে, ববে থাকলে উইল হবে। ববে থাকলে কি হবে? আমরা উইল দেব। সো ওয়ার উইল, সাবজেক্ট হচ্ছে কি তুমি, ইউ। ওয়ার উইল ইউ, বোঝা গেল? ওয়ার উইল ইউ, ডাব্লিউ অক্সিলারি সাবজেক্ট। শিখার ইংলিশ কি? লার্ন। ওয়ার উইল ইউ লার্ন, কি লার্ন? ইংরেজি, ইংলিশ। বোঝা গেল? আগামী 7 দিন যাবত, তাহলে এর ইংলিশ হচ্ছে ফর দ্য নেক্সট 7 ডেজ। আগামী 7 দিন যাবত, নির্দিষ্ট সময় যাবত বা নির্দিষ্ট সময় ধরে বোঝালে সেই ক্ষেত্রে আমরা ফোর দেই। ফোর, ফোর মানে জন্য অথবা নির্দিষ্ট সময় যাবত বোঝায় আর কি। তো সেই কারণে ফোর দিলাম। প্রেপোজিশনে অনেকেরই ইস্যুস থাকতে পারে, কোন জায়গায় এট, কোন জায়গায় ফর, বাই, টু, ইন, উইথিন, ফ্রম, এগুলো বসে অনেকেরই ইস্যুস থাকতে পারে, সমস্যা। তো আমি যখনই যে প্রেপোজিশনটা পাবো সেটা কেন ব্যবহার করলাম সেটা এক্সপ্লেন করে দেব। যেমন এখানে নির্দিষ্ট আগামী 7 দিন যাবত বোঝাচ্ছে, নির্দিষ্ট যাবত বোঝালেই আপনি ফোর দিয়ে দিবেন। আর আগামী মানে যে নেক্সট 7 ডেজ, দ্য নেক্সট 7 ডেজ। তো আমরা কি করলাম এখানে, এই বাক্যটাকে কিভাবে তৈরি করলাম আমি প্রথম থেকে বলি। সবার আগে এই বাক্যটাকে ইংলিশে বলার জন্য, তৈরি করার জন্য, মানে তৈরি মুখস্থ না, তৈরি করার জন্য আমাদের স্ট্রাকচারটা দেখতে হচ্ছে। এখানে স্ট্রাকচারটা মূলত আহ দেখবো, প্রশ্ন হলে দেখবো প্রশ্নের উত্তরে হা না বলা যায় কিনা। যদি প্রশ্নের উত্তরে ইয়েস নো বলতে পারেন তাহলে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। প্রশ্নের উত্তরে ইয়েস নো বলতে না পারলে ডাব্লিউ অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। ক্লিয়ার? তো এই জায়গাতে আমরা মূলত আমরা কি করলাম, সেটা হলো প্রথমে ডাব্লিউ শর্ট দিব, তারপর অক্সিলারি দিব, সাবজেক্ট দিব, ভার্ব দিব, এইভাবে বাক্যটাকে তৈরি করব। ডাব্লিউ শর্ট হচ্ছে কোথায়, ওয়্যার। ওকে। অক্সিলারি কি হবে? শিখবে, দেখবে, যে বাংলা বাক্যের শেষে থেকে দিব, ক্রিয়ার সাথে ববে থাকলে উইল,
সাবজেক্ট হচ্ছে ইউ। সো ওয়ার উইল ইউ, শিকার ইংলিশ কি, লার্ন। ওয়ার উইল ইউ লার্ন কি, লার্ন ইংরেজি ইংলিশ আগামী 7 দিন, ফর দ্য নেক্সট 7 ডেজ। ওয়ার উইল ইউ লার্ন ইংলিশ ফর দ্য নেক্সট 7 ডেজ। তুমি কোথায় আগামী 7 দিন যাবত ইংরেজি শিখবে? ওয়ার উইল ইউ লার্ন ইংলিশ ফর দ্য নেক্সট 7 ডেজ। বোঝা গেল? তো ধাপে ধাপে আমরা দিলাম, ডাব্লিউএস দিলাম, শিখবে ববে থাকলে উইল দিলাম, সাবজেক্ট দিলাম, শেখার ইংলিশই তো লার্ন, এটাই ভার্ব। যারা ভার্ব চিনেন না, যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায় সেটাই ভার্ব। প্রতিটা ভার্বের 3টা ফর্মস থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো আমরা কোন সময় কোনটা দিব সেটা বুঝে শুনে দিতে হবে। আমরা একটু পরে সে আলোচনাটাও করতেছি। তারপর হচ্ছে আহ, বাকিটা পিছন থেকে করলে হয়, যে ইংরেজি ইংলিশ আগামী 7 দিন, ফর দ্য নেক্সট 7 ডেজ। তাহলে পুরো বাক্যটা হলো যে ওয়ার উইল ইউ লার্ন ইংলিশ ফর দ্য নেক্সট 7 ডেজ। এখন আমরা একই ধরনের আরেকটা প্রশ্নকে একটু তৈরি করার চেষ্টা করি, মুখস্থ না, আবারও বলছি। হিয়ার উই আর লার্নিং হাউ টু ক্রিয়েট, হাউ টু মেক আওয়ার ওন সেন্টেন্সেস, হোয়াট উই ওয়ান্ট টু ক্রিয়েট, সো দ্যাট উই ক্যান ক্রিয়েট দ্যাট। সো সেই জিনিসটাই আমরা এখানে শিখছি। আহ, এখানে আরেকটা, তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখবে, এটাও প্রশ্ন। বাট এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে কিন্তু আপনি হানা বলতে পারবেন না। এই প্রশ্ন উত্তরে কি হানা বলতে পারবেন নাকি পারবেন না? পারবেন তো মনে হচ্ছে। তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখবে? ইয়েস, হ্যাঁ ইয়েস বলা যাবে। যদি কোনো প্রশ্নের উত্তরে এভাবে হ্যাঁ না বা ইয়েস নো বলা যায়, সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। এবং ইয়েস নো কোয়েশ্চন হলে প্রথম অক্সিলারি দিবেন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এভাবেই আমরা বাক্যটাকে তৈরি করার চেষ্টা করব। বুঝা গেল? মানে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরে হ্যাঁ না বলা যায় কিনা এটা দেখবেন। যেমন তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখবে, ইয়েস, না শিখলে না। এই যে হ্যাঁ না বলা যাচ্ছে বা ইয়েস নো বলা যাচ্ছে, সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এবং ইয়েস নো কোয়েশ্চেন হলে প্রথমে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। অলরাইট, ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? বুঝতে পারলেন? প্রথমে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। অক্সিলারিটা কি হবে? এই যে ববে, শিখবে, দেখবে, খাবে, বলবে, এরকম ববে থাকলে বাবারও উইল দিলাম। দেন সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ, উইল ইউ। শিখার ইংলিশ কি, লার্ন। উইল ইউ লার্ন ইংরেজি ইংলিশ, ইংলিশ লাইফ টাইমে, এট ইংলিশ লাইফ টাইম। সো উইল ইউ লার্ন ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম। আর এখানে কর ও শিকার কি এর ইংলিশ দেওয়া লাগবে না, কারণ এটা দিয়ে প্রশ্ন করা হয়। তো এটা দেওয়ার কোনো দরকার নেই। তো ওয়ার উইল ইউ লার্ন ইংলিশ ফর দ্য নেক্সট 7 ডেজ, ডাব্লিউএস কোয়েশন। আর উইল ইউ লার্ন ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম, এট কেন বসলো একটু বলা দরকার। ইংলিশ লাইফ টাইমে একটা প্রতিষ্ঠানে, ইংলিশ লাইফ টাইম মানে আমাদের প্রতিষ্ঠানের নাম আর কি। কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করা বা কাজ করা বুঝালে সেই ক্ষেত্রে আমরা অ্যাট দিয়ে থাকি, এই যে ইংলিশ লাইফ টাইমে, এট ইংলিশ লাইফ টাইম। তো উইল ইউ লার্ন ইংলিশ এট ইংলিশ লাইফ টাইম, তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখবে? তো এই হলো ব্যাপার। এখন আমরা প্রশ্ন কিভাবে তৈরি করা লাগে সেটার কিছুটা ধারণা পেয়েছি। এই একটা ক্লাসই তো আসলে প্রপারলি শেখা যাবে না। তো আমরা অনেকগুলো ক্লাস করাবো পরবর্তীতে, সেখানে আরো প্রপারলি শিখবো। বাট এখন পর্যন্ত যেটা বুঝলাম, যে দুইটা স্ট্রাকচার বোঝার চেষ্টা করলাম। এটাও একটা প্রশ্ন, এটাও একটা প্রশ্ন। এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, রাইট? প্রশ্ন করলে আমরা প্রথমে দেখার চেষ্টা করছি যে প্রশ্নের উত্তরে ইয়েস নো বলা যাবে কিনা। যদি ইয়েস নো বলা যায় তাহলে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন 2 নম্বর প্রশ্নের উত্তরে ইয়েস নো বলা যাচ্ছে, তুমি কি ইংলিশ লাইফ টাইম ইংরেজি শিখবে, ইয়েস, না শিখলে না। এরকম ভাবে ইয়েস নো বলতে পারলে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। প্রশ্নের উত্তরে ইয়েস নো বলতে না পারলে সেটা ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। বুঝা গেল? ডাব্লিউএস দিবেন, অক্সিলারি দিবেন, সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন। আমরা মূলত এভাবেই আমরা দুইটা স্ট্রাকচার নির্ধারণ করলাম, যে প্রশ্নের উত্তরটা দেখে তারপর কি করলাম, আমরা ধাপে ধাপে আগালাম। যেমন এখানে প্রথমে ডব্লিউএস দিলাম স্টেপ 1, স্টেপ 2 তে 2 নম্বর ধাপে, 2 নম্বর ধাপে হচ্ছে 2 নম্বর ধাপে আমরা অক্সিলারি দিব, তারপর সাবজেক্ট দিব, ভার্ব দেব। এভাবেই আমরা বাক্যটাকে ক্রিয়েট করব বা তৈরি করার চেষ্টা করব। সো ইনশাল্লাহ আপনারা যদি একটু চেষ্টা করেন অবশ্যই পারবেন। বাট লেট মি নো যে দুইটা স্ট্রাকচার বুঝতে পারলেন কিনা, আপনার মাইক অন করে আমাকে বলুন। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন হলে অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব, আর একটা হচ্ছে ডব্লিউএস অক্সিলারি সাবজেক্ট প্লাস ভার্ব। আর ওটা হচ্ছে ববে থাকলে যে উইল হয়, এটা মনে রাখবেন। এই যে এখানেও উইল দিলাম, এখানেও কিন্তু উইলে দিলাম অক্সিলারি। তো দুইটা স্ট্রাকচার কি আপনারা বুঝতে পেরেছেন, যে বাক্য, প্রশ্ন বাক্য কিভাবে তৈরি করে? প্লিজ লেট মি নো। সবাই কি বুঝতে পেরেছেন না মোটামুটি? জি স্যার। Yes, না yes, স্যার, sir. Yes, sir. একটু সবাই অবশ্যই। বুঝলে ভালো হয়। স্যার বুঝতে পারছি। জি স্যার। মাশাল্লাহ, সবাই যে যেমনটা বললেন বুঝতে পেরেছেন। ওকে, দ্যাটস গ্রেট। এখন আমরা সামনে আগাই এবং আরো বোঝার চেষ্টা করি, যে এটা কিন্তু বাক্য ক্রিয়েট করা দেখাচ্ছি। বাক্য তৈরি করা এটা অত কঠিনও না, আবার অত সহজও না। আপনি যদি সঠিক নিয়মে আগান তাহলে দেখবেন যে আপনি পারতেছেন ইনশাল্লাহ। এই এখন 2026 সাল, নতুন একটা বছর আসলো।
এবং আপনাদের মানে লাইফে অনেকেরই টার্গেট যে আমরা ভালো কিছু করতে চাই, তো ভালো কিছু করার অন্যতম একটা শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু বি স্কিলড। আই স্কিলফুল পারসন ক্যান ডু এনিথিং, মানে অনেক কিছু অ্যাচিভ করতে পারে লাইফে। সো লাইফে দক্ষতা অর্জন করা, স্কিলের মধ্যে স্কিলস অর্জন করার মধ্যে এর মধ্যে অন্যতম হলো ইংলিশ ভাষায় কথা বলতে পারা, ইংলিশ ভাষা সুন্দর করে লিখতে পারা। ইংলিশে কথা বলা এবং লিখতে পারা এটা কিন্তু অনেক গ্রেট একটা স্কিলস আমাদের লাইফে প্রতিটা ক্ষেত্রে, আমাদের জব বলেন, বিজনেস বলেন, প্রফেশন বলেন, আমাদের প্রমোশন বলেন, হোয়াট এভার ইট ইজ, প্রতিটা জায়গায় আমাদের ইংলিশ দরকার, ইভেন ডেইলি লাইফেও লাগে। নর্মালি এখন ইফ ইউ ওয়ান্ট টু ইউজ চ্যাট জিপিটি প্রপারলি অর আদার এআই প্ল্যাটফর্মস, এআই অ্যাপস, সো ইউ নিড টু নো প্রপার ইংলিশ। ইংলিশটা ভালো করে জানলে ইউ হ্যাভ ইনর্মাস অপরচুনিটি, যেটা দিয়ে আপনি ইংলিশে যে শিখে ফ্রিল্যান্সিং করেও মাসে লাখ লাখ টাকা ইনকাম করা পসিবল। ইংলিশ শিখে আপনি ভালো করে ইংলিশ শিখে আর&ডি সেক্টরে কাজ করতে পারেন, আপনি ইংলিশ শিখে অনেক 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 কিছু করা সম্ভব। সো ইংলিশ না শিখলে অনেক পিছিয়ে থাকবেন। সো আমার মনে হয় দ্যাটস আ গ্রেট ডিসিশন আই উড সে। অ্যান্ড আমাদের প্রতিটা ক্লাস আমি খুব সহজেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি, নো প্রবলেম। আমি সহজে ধাপে ধাপে আলোচনা করছি। এখন আসেন নর্মাল আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো দেখলাম, এখন অ্যাসার্টিভ বাক্য আমরা কিভাবে তৈরি করব, এট দ্য সেম টাইম আমরা এটাও আলোচনা করব এখন কিভাবে ইংলিশটা আপনি বলবেন বা ইংলিশে প্র্যাকটিস করে কিভাবে, কোন প্রক্রিয়াতে ইংলিশটা প্র্যাকটিস করলে বা কোন প্রক্রিয়াতে ইংলিশটা বললে আপনি ইংলিশে অনর্গল কথা বলা শিখতে পারবেন। ঠিক আছে? শুধু তো নিয়ম কানুন শিখে হবে না। কারণ যদি নিয়ম কানুন শিখে ইংলিশে কথা বলা যেত তাহলে তো এতদিনে বাংলাদেশের সবাই ইংলিশে কথা বলতো। সোফার আমাদের একাডেমিক লাইফে ক্লাস, এখানে তো অনেক লেভেলের লার্নার্স আছেন, ছোট থেকে বড় অনেকেই আছেন, তারা বিশেষ করে এইচএসসি কিংবা অনার্স কমপ্লিট করে ফেলছেন, কিংবা হচ্ছে ইভেন মাস্টার্সও কমপ্লিট করে ফেলছেন, এখন ইংলিশে স্ট্রাগল করছেন। তার মানে কি আমরা কি পড়ি নাই? হ্যাঁ, আমরা অনেক পড়েছি, অনেক রুলস পড়েছি, বাট দ্য প্রবলেম ইজ উই ডিডন্ট লার্ন যে অ্যাকচুয়ালি যে কিভাবে পড়তে হবে, কিভাবে আমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। দ্যাটস দ্য লেকিংস। আমরা সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করব, সেই জায়গাটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন এখন সবকিছু। সো মনোযোগ দিয়ে শুনেন এবং শেষ পর্যন্ত ক্লাসের থাকবেন। এখন আসুন আমরা একটু আলোচনা করি যে সেন্টেন্স ক্রিয়েট করার জন্য, বা এটা তো দেখলাম সেন্টেন্স ক্রিয়েট করার জন্য আমরা কি করতেছি, বাট এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে ইংলিশে অনর্গল কথা বলার জন্য কি করতে হবে বা অ্যাসার্টিভ বাক্য কিভাবে তৈরি করব। তো বেসিক্যালি ইংলিশে অনর্গল কথা বলার জন্য ইউ হ্যাভ টু নো আ টার্ম, দিস ইজ কল থিঙ্ক ইন ইংলিশ। ইংলিশে চিন্তা করা। সহজ ভাষায় ইংলিশে আপনি কিভাবে, মানে ইংলিশে চিন্তা করতে শিখতে হবে। ইংলিশে চিন্তা করা মানে হলো বাংলা ছাড়া শুধু ইংলিশ দিয়েই ইংলিশটা বলা। বোঝা গেল? অনেক সময় আমরা ট্রান্সলেট করি, প্রথমে বাংলা, সে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এগুলো করি। এগুলো শেখার জন্য ভালো, সহজ লাগে, আমি এভাবেই আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে। বাট আপনি যদি অনেক দূর আগায় যেতে চান, খুব তাড়াতাড়ি ইংলিশটা শিখতে চান, তাহলে বাংলা বাদ দিয়ে শুধু ইংলিশ দিয়েই ইংলিশটা বলতে শিখতে হবে বা পড়তে শিখতে হবে, বাংলা বাদ। তো সেটা কিভাবে অ্যাচিভ করবেন, সেটা অ্যাচিভ করার জন্য আমি বলছি একটা ছোট বাক্য হয়, মূলত সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকে। সাবজেক্ট তো বুঝেন যে বাক্যে যার সম্পর্কে কথা বলবে, যাকে নিয়ে কথা বলবেন বা যে একটা কাজ করবে সে সাবজেক্ট। প্রথমে আপনি সাবজেক্ট ব্যবহার করবেন। সেকেন্ড হচ্ছে ভার্ব। আপনি সাবজেক্টের পরে স্টেপ টুতে আসে হচ্ছে ভার্ব। ভার্ব কিন্তু অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে আসে, কখনো উইল প্লাস ভার্ব ওয়ান, কখনো শুধু ভার্বে প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু, ভার্ব থ্রি, হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কখনো এম এর প্লাস ভার্ব আইএনজি। সো দেয়ার আর সো মেনি ওয়েজ টু ইউজ ভার্বস ইন ইংলিশ। তো সাবজেক্টের পরে ভার্ব দিবেন, তারপর অবজেক্ট দিবেন। অবজেক্টে দেওয়ারও একটা প্রক্রিয়া আছে, ভার্বকে প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে, যে উত্তর পাবেন সেটা অবজেক্ট। সো এইভাবে একটা ছোট বাক্য যদি আপনি পারেন নিজে থেকে তৈরি করতে, তাহলে বাক্যটাকে আপনি লম্বা করেও বলতে পারবেন। তো আমি ব্যাপারটাকে সহজ করে বোঝানোর জন্য এখানে এভাবে দেখাচ্ছি। যেমন সে আমাদের জন্য রাতের খাবার রান্না করবে, এটা একটা অ্যাসার্টিভ বাক্য, দাঁড়িয়ে আছে, কোনো প্রশ্ন নাই। অ্যাসার্টিভ বাক্য হওয়ার কারণে আমরা প্রথমে একটা সাবজেক্ট দিব, দেন একটা ভার্ব দিব, এবং তারপর হচ্ছে একটা অবজেক্ট দিব। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টও তো কমন এবং সব থেকে বেশি সময় আমরা এটা সাবজেক্টের শুরুতেই থাকে, যেমন সে, হি বা সি দিলেন, ওকে অলরাইট, নো প্রবলেম। সেকেন্ড হচ্ছে ভার্ব। ভার্বটা বাংলা বাক্যের একদম পিছন দিকে থাকে, সব সময় বাংলা বাক্যের একদম শেষ দিকে থাকবে ভার্বটা। যেমন এখানে সে, হি, সি একটা দিলেই হবে, যেহেতু পুরুষ মহিলা উল্লেখ নাই, সি দিলাম ধরেন,
রান্না করবে, তো রান্না করা হলো কুক। রান্না করবে ববে থাকলে ক্রিয়ার সাথে আমরা উইল ব্যবহার করি, তাহলে শি উইল কুক। তো সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা এভাবে ব্যবহার করবেন। তারপর হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে মূলত একটু প্রশ্ন করে বের করতে হবে। কি প্রশ্ন করবেন? ভার্বকে প্রশ্ন করবেন। ভার্ব মানে শেষের শব্দটাকে প্রশ্ন করবেন। যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝে সেটাই ভার্ব, অর্থাৎ শেষের শব্দতেই ভার্ব হয়, সাথে শব্দটা ভার্ব সাধারণত। তো ভার্বকে প্রশ্ন করব আমরা কি বা কাকে দিয়ে, তারপর যে উত্তর পাবো সেটাই আমাদের অবজেক্ট। যেমন সে আমাদের জন্য রাতের খাবার রান্না করবে, এই যে রান্না করা, রান্না করা, রান্না করবে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি কি রান্না করবে, এখানে উত্তর আছে না, রাতের খাবার। সো রাতের খাবার মানে ডিনার, তাহলে এটাই আমাদের অবজেক্ট। তাহলে শি উইল কুক ডিনার আমাদের জন্য, ফর আস, সে আমাদের জন্য রাতের খাবার রান্না করবে। ওকে, তাহলে শি উইল কুক ডিনার ফর আস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। শি উইল কুক মানে রান্না করা, ডিনার রাতের খাবার, ডিনার আমাদের জন্য, ফর আস। শি উইল কুক ডিনার ফর আস, সে আমাদের জন্য রাতের খাবার রান্না করবে। ওকে, সে তার বাড়ির কাজ শেষ করবে। ঠিক আছে, সে তার বাড়ির কাজ শেষ করবে। আহ এখন খুবই সিম্পল, সে হি সি একটা বলেন, শেষ করা হচ্ছে ফিনিশ। হি উইল ফিনিশ কি শেষ করবে? তার বাড়ির কাজ, হিজ হোমওয়ার্ক। ঠিক আছে, হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ শেষ করবে। ওকে, তারপর হচ্ছে আমরা একটি মুভি দেখব। আপনি দেখেন অত মানে কঠিন না, ছোট ছোট বাক্য তৈরি করা সহজ, কিন্তু ছোট বাক্য পারলেই আপনি বড় বাক্য পারবেন। কিভাবে পারবেন সেটারও আইডিয়া দিচ্ছি আমি এখনই। আগে একটু ছোট বাক্যগুলো দেখেন। আমরা একটি মুভি দেখবো। ওকে, তো আমরা উই উই দেখবো, উই উইল ওয়াচ, আমরা দেখবো কি দেখবো, একটি মুভি মানে আ মুভি। তো বাক্যটা হলো উইল ওয়াচ মুভি, আমরা একটি মুভি দেখবো। তাহলে সিম্পল না ব্যাপারটা? তো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিচ্ছেন। আমি আরো অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি সুবিধার জন্য। সে একটি নতুন বই পড়বে, তাহলে হি উইল রিড। যে পড়া মানে রিড, বারবার উইল দিচ্ছে, এর কারণ হলো পড়বে, মানে একটা দিয়ে বলতেছে, কঠিন হয়ে যাবে না হলে। সো হি উইল রিড, সে কি পড়বে, ভার্বকে প্রশ্ন করলেন কি পড়বে, একটি নতুন বই, তাহলে হি উইল রিড এ নিউ বুক। সে একটি নতুন কাজ শুরু করবে, তাহলে হি উইল স্টার্ট বা শি উইল স্টার্ট, কি স্টার্ট করবে, হি উইল স্টার্ট আর নিউ জব, নতুন কাজ, নতুন কাজ। তিনি একটি নতুন গাড়ি কিনবেন, তাহলে হি উইল বাই, কি বাই, হি উইল বাই আর নিউ কার। বারবারই নিউ পাচ্ছি। ওকে, দেন আমি তোমাকে একটি ইমেল পাঠাবো। আই উইল সেন্ড ইউ, আমি পাঠাবো, কি পাঠাবো, আই উইল সেন্ড ইউ অ্যান ইমেল, আই উইল সেন্ড ইউ অ্যান ইমেল। তারা চিড়িয়াখানা ভিজিট করবে, দে উইল ভিজিট, কি ভিজিট, দে উইল ভিজিট দ্য জু, জু মানে চিড়িয়াখানা, দে উইল ভিজিট দ্য জু। আমি আমার বন্ধুকে একটি চিঠি লিখবো, সো আই উইল রাইট, আমি লিখবো, কি লিখবো, আই উইল রাইট এ লেটার আমার বন্ধুকে, টু মাই ফ্রেন্ড, সো আই উইল রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড। বুঝা গেল? সো অতটা কঠিন না, রাইট? আহ সে একটি প্রেজেন্টেশন দিবে, সাবজেক্ট হচ্ছে সে, হি সি বললেন। হি উইল গিভ, সে দিবে, কি দিবে, হি উইল গিভ আ প্রেজেন্টেশন। ওকে, তারা আমরা তার জন্মদিন পালন করবো, উইল সেলিব্রেট, কি সেলিব্রেট, উইল সেলিব্রেট হার বার্থডে, তার জন্মদিন। আমি দুটি কলা খাবো, আই উইল ইট, খাবো, কি খাবো, আই উইল ইট টু বানানাস, দুটি কলা খাবো। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট। আমরা আহ যদি এই যে দেখেন, শি উইল কুক, সে কুক করবে, কি কুক করবে, ভার্বকে প্রশ্ন করেন, শি উইল কুক ডিনার। মানে আপনি বাংলা ছাড়াই পারতেছেন, কিন্তু ফর আজ মানে এটা এক্সট্রা অংশ, প্রেপোজিশনাল একটা ফ্রেজ। হি উইল ফিনিশ, কি ফিনিশ করবে, হি উইল ফিনিশ হিজ হোমওয়ার্ক। উইল ওয়াচ, আমরা দেখবো, কি দেখবো, উইল ওয়াচ এ মুভি। হি উইল রিড, সাবজেক্ট, এবং উইল রিড এটা লাল কালার হচ্ছে ভার্ব, এটা হলো অবজেক্ট। আমরা পড়বো, কি পড়বো, আর নিউ বুক। শি উইল স্টার্ট, সে স্টার্ট করবে, কি স্টার্ট করবে, সে কি স্টার্ট করবে, আর নিউ জব, নতুন একটা চাকরি শুরু করবে, রাইট? হি উইল বাই, সে কিনবে, কি কিনবে, হি উইল বাই আ নিউ কার, রাইট? হি উইল বাই নিউ কার। আই উইল সেন্ড ইউ, আমি পাঠাবো, কি পাঠাবো, আই উইল সেন্ড ইউ এন ইমেল। দে উইল ভিজিট, কি ভিজিট করবে, দে উইল ভিজিট দ্য জু। আই উইল রাইট, আমি লিখবো, কি লিখবো, আই উইল রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড। এই যে টু মাই ফ্রেন্ড, এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা এক্সট্রা অংশ। উইল সেলিব্রেট, উইল গিভ, হি উইল গিভ, সে দিবে, কি দিবে, হি উইল গিভ এ প্রেজেন্টেশন। উইল সেলিব্রেট, কি সেলিব্রেট করবো, হার বার্থডে। আই উইল ইট, আমি খাবো, কি খাবো, টু বানানাস। তাহলে দেখেন ছোট বাক্য আপনি এভাবে সিম্পলি পারবেন। প্রথমে সাবজেক্ট দিবেন, তারপর ভার্ব দিবেন, তারপর অবজেক্ট দিবেন। এখন কথা হচ্ছে ভার্ব কি সবসময় উইল প্লাস ভার্ব ওয়ান হয়? না, সবসময় ভার্ব এভাবে হয় না।
কখনো হ্যাভ এস প্লাস ভার্ব থ্রি হয়, কখনো এমইজেড প্লাস ভার্ব আইএনজি হয়, অনেক কিছু হয়। তো ভার্বসের এই জায়গাটায় অনেক চেঞ্জ আসে এবং আমাদের এই ক্লাসগুলো থেকে আপনাদেরকে কিন্তু খুব চমৎকারভাবে সেই জিনিসগুলো শেখাবো, যে কোন সময় কোন ভার্বটা দিবেন এন্ড এভরিথিং। যেমন এটা এখানে ভার্ব জিনিসটা এটা একটা হোমওয়ার্ক হিসেবে আপনাদেরকে দিচ্ছি। ভার্ব জিনিসটা হলো যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায়, কাজ করা বোঝায়, সেটা ভার্ব। যেমন জেগে ওঠা, ব্রাশ করা, ধৌত করা, প্রার্থনা করা, পেয়ারা পড়া, ব্যায়াম করা, রান্না করা, খাওয়া, যাওয়া, আসা, কাজ করা, কোনো কিছু করাকে ভার্ব বলে। জেগে ওঠা তিনটা ইংলিশ, ওয়েক, ওক, ওয়েকন। ব্রাশ করা, ব্রাশ, ব্রাশ, ব্রাশড। ধৌত করা, ওয়াশ, ওয়াশড, ওয়াশড। প্রার্থনা করা, প্রে, প্রেড, প্রেড। ব্যায়াম করা, এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ। পড়া, রিড, রেড, রেড। রান্না করা, কুক, কুকড, কুকড। খাওয়া, ইট, ইট, ইটেন। খোলা, ওপেন, ওপেনড, ওপেনড। যাওয়া, গো, ওয়েন্ট, গন। সেভাবে প্রতিটা ভার্বেরই তিনটা করে ফর্মস থাকে। প্রথমটা হলো প্রেজেন্ট, দুই নাম্বারটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা শর্ট করে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি বলি তাড়াতাড়ি বলার জন্য আর কি, শর্টকাট করার জন্য। তাহলে আপনারা আগামীকাল এই 15টা ভার্ব শিখে আসবেন। এবং ভার্ব জিনিসটা মূলত এটাই, যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেটাকে আমরা ক্রিয়া বলি, বা ইংলিশে বললে ভার্ব বলি। না আমরা যখন ইংলিশে কথা বলি, সমস্যাটা কোন জায়গায় হয় দেখেন। এখন আমরা যখন ইংলিশে কথা বলি সবসময় তো প্রেজেন্ট ফর্মস বলি না। যারা দুনিয়াতে যারা ইংলিশে কথা বলে সবাই একইভাবে বলে, আলাদা কোনো সিস্টেম না যে আমি একভাবে এক নিয়মে বললাম আপনি আরেক নিয়মে, আবার ইংলিশ যারা আমেরিকান তারা এক নিয়মে, এরকম না কিন্তু। দুনিয়ার সবাই যারা এই ভাষাটা বলছে সেম সিস্টেমে বলতেছে। বর্তমানের কথা বলে তারা প্রেজেন্ট, অতীতের কোনো কথা বলে তারা এই সিস্টেমটা ব্যবহার করতেছে। আর এটা হচ্ছে একটা স্পেশাল ব্যবহার আছে, এটাকে পুরাগঠিত অতীত বলে, হ্যাভ এস প্লাস ভার্ব টিকে দিতে হয়, এটা দিতে হয়। আর আপনি যদি মনে করেন যে আরে না এগুলো লাগে না, তাহলে কিন্তু আপনি কখনোই ইংলিশ ভাষা ভালোভাবে শিখতে পারবেন না। টুকটাক অনেক কিছু মুখস্থ করে শিখতে পারবেন, কিন্তু আনলিমিটেড ইংলিশে যে অনর্গল কথা বলা, মানে যে জিনিসটা বলতে যাচ্ছেন, যে জিনিসটা যখনই বলতে চাচ্ছেন সেটার ভিতর থেকে যে চলে আসা, সেটা কোনোদিন হবে না। অর্থাৎ ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন না। তো ইংলিশে অনর্গল কথা বলতে হলে এই ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে আপনাকে শিখতেই হবে। এট দ্য সেম টাইম এটাও শিখতে হবে কখন এটা বসে এটা বসে, সেটা আমি শিখাবো, আমি নিজে শেখাবো। মানে এটা আমি এই স্লাইডটা আমি পড়াইনি বা শেখাবো না, তাও আমি একটু দেখাচ্ছি। এখানে টোটাল একটা গাইডলাইন আছে আর কি, যেমন আই কুক, আই হ্যাভ কুকড, কুক কোন সময়, ভার্ব ওয়ান, ভার্ব থ্রি, এরকম দিতে হয়। এটা আমি নেক্সট ক্লাসগুলোতে আপনাদেরকে আলোচনা করবো, বাট আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা করি কিভাবে আপনি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবেন। পুরো গাইডলাইনটা দেওয়ার আগে আমি একটু ক্লাসটাকে সামারাইজ করি। সেটা হলো যে আপনাদেরকে একটা মানে স্মার্ট ওয়েতে আঁকাচ্ছি। প্রথমে আমরা বুঝলাম যে মানে বাক্য তৈরি করা কি, বাক্য জিনিসটা কি, যে শব্দ দিয়ে মনে করেন যে অনেকগুলো শব্দ নিয়ে গঠিত একটা কথা, এটাই হলো বাক্য। আমরা যা বলি সারাদিন ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত সেগুলোই বাক্য। আমরা তারপর দেখলাম বাক্য আসলে চার ধরনের অর্থের দিক থেকে বিবেচনা করলে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটিভ। ওকে, সো এর মধ্যে আমরা দেখলাম যে দুই ধরনের কথা সব থেকে বেশিরভাগ সময় বলি, অ্যাসার্টিভ এবং মানে ইন্টারোগেটিভ, অর্থাৎ বর্ণনামূলক না হলে প্রশ্নমূলক বোধক। এবং দুইটার জন্য তিনটা স্ট্রাকচার, প্রশ্নের জন্য দুইটা স্ট্রাকচার। তো প্রশ্নের জন্য দুইটা স্ট্রাকচার এটা। আমরা সাবজেক্ট, অক্সিলারি, ডব্লিউ সম্পর্কে একটু পরিচিতি এখানে পেয়ে গেলাম, যে এই জিনিসগুলোকে বলা হয় সাবজেক্ট। আই, উই, হি, শি দেয়, এগুলাকে আমরা সাবজেক্ট বলি। আর এগুলাকে বলা হয় অক্সিলারি ভার্বস। এগুলো একটু শিখতে হয়, মানে সবসময় যেমন ক্যান মানে পারা, কুড হলো ক্যানের পাস্ট, পারতাম হতে পারে। এই যে শুড মানে উচিত, আবার মাস্ট মানে অবশ্যই করবো। সো বিভিন্নটার ভিন্ন ভিন্ন অর্থ। এমিদের আবার এক ধরনের ব্যবহার, এটার আবার আরেক ধরনের। তো এটা একটু শিখতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে ধাপে ধাপে শিখবো। যেমন আজকে অলরেডি কিন্তু উইল নিয়ে কথা বলেছি, রাইট? দেন আসেন ডব্লিউ শর্ট, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি, এটাও কাউকে প্রশ্ন করতে গেলে আমাদের লাগতেছে এবং এটাও শিখতে হচ্ছে। এটা একটু পরিচিতি পেয়ে গেলাম। আমরা মূলত দেখলাম যে আসলে সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করে, মানে বাক্য তৈরি করে কিভাবে। এর জন্য মূল যে কথাটা সেটা হলো স্ট্রাকচার। একটা বাক্য তৈরি করার জন্য আমাদের যেমন প্রশ্ন হলে দুই ধরনের স্ট্রাকচার, এটা হলো ডব্লিউএস কোয়েশ্চেন এন্ড দেন এটা হচ্ছে অক্সিলারি। যে প্রশ্ন উত্তর দিয়ে আমরা হানাচারণে কিছু প্রশ্ন উত্তরে বলতে হয়, সেটা ডব্লিউএস কোয়েশ্চন। ইন দ্যাট কেস প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তার অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, এভাবে তৈরি করবে। যে প্রশ্ন উত্তরে ইয়েস নো দিয়ে প্রশ্ন উত্তর দিতে পারবে, তাহলে এটা হচ্ছে অক্সিলারি, সাবজেক্ট প্লাস ভার্ব। এভাবে আমরা এটাকে তৈরি করবো বা এভাবে বলার চেষ্টা করবো আর কি। এবং আমরা আরো দেখলাম যে ইংলিশে কিভাবে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব। তো একটা জিনিস আমি বলবো বলে বলি নাই, সেটা এখন বলছি। সেটা হলো, ছোট বাক্য তো বুঝলেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু বাস্তবে কি সবসময় ছোট বাক্য বলি? না, আমরা বাস্তবে যখন কথা বলি অনেক লম্বা করে বলি, অনেক কিছু বলি। তো এই যে মনে করেন যে অনেক কিছু বলি বা বাক্যকে লম্বা করি, আপনি বাক্যকে লম্বা করবেন কিভাবে?
এবং আপনি ইংলিশে অনর্গল কথা বলা শিখবেন কিভাবে? প্রথমে ছোট বাক্য শিখলেন, এর সাথে সাথে আপনার আরো যা যা শিখতে হবে সেটা হলো প্রেপোজিশন সম্পর্কে আপনার ধারণা লাগবে। কি কি শিখতে হবে? প্রেপোজিশন। প্রেপোজিশন শিখলে বাক্যকে লম্বা করা যাবে, এমনিতেই অটোমেটিক লম্বা হবে। তারপর টু প্লাস ভার্ব এবং ভার্ব প্লাস আইএনজি, একটা বাক্যে একাধিক ভার্ব থাকলে আর একটা ভার্বের ক্ষেত্রে আইএনজি বসে, সেটা শিখতে হবে। তারপর শিখতে হবে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, যে একটা শব্দের সাথে, একটা কথার সাথে আরেকটা কথা, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে সংযোগ স্থাপন করার জন্য যে শব্দগুলো লাগে, কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস, এই জিনিসগুলো শিখবেন। দেন শিখবেন ডিসকোর্স মার্কার্স। এগুলো হলো যেমন হোয়াট আই ওয়াজ সেইং দ্যাট, আমি যা বলছিলাম, বা টু বি অনেস্ট, আই থিঙ্ক দ্যাট, আই টেন্ড টু থিঙ্ক দ্যাট, এই ধরনের বিভিন্ন ছোট ছোট কথা যেটা আমাদের সচরাচর বিভিন্ন সাধারণ কথার শুরুতে বা শেষে বা মাঝখানে বিভিন্ন জায়গায় কথা ব্যবহার করি, এটা একটা অলংকার ভাষার। এই জিনিসগুলোকে বলা হয় ডিসকোর্স মার্কার্স। লিখে দিলে সুবিধা হইতো। তাহলে এই এই ব্যাপারগুলো শিখলে আমরা বাক্যকে লম্বা করে বলতে পারবো। বোঝা গেল? তাছাড়া কমপ্লেক্স বাক্য কিভাবে বলে, কম্পাউন্ড বাক্য কিভাবে বলে, বা কন্ডিশনাল বাক্য কিভাবে বলে, এই ব্যাপারগুলো শিখতে হয়। সো আপনাকে শুরু করতে হবে কিভাবে? ইউ হ্যাভ টু স্টার্ট স্মল অ্যান্ড গ্রো বিগ। আপনি যদি হুট করেই মনে করেন যে কঠিন কঠিন ব্যাপার আলোচনা করেন, তাহলে তো হবে না। ছোট জিনিসগুলো আগে খাবার করবেন, আর ঠিকঠাক করে দেন বাক্যকে লম্বা করা শিখবেন। ঠিক আছে? এন্ড দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু এখানে। ছোট বাক্য কিভাবে বলবেন, একটা বাক্যের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট থাকে, মানে দিস ইজ ভেরি বেসিক স্টাফ, সেটা কিন্তু আপনাদেরকে এখানে বললাম। আশা করা যায় আপনারা বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে, তাহলে শুধু কি সেন্টেন্স লম্বা করতে পারলে বা কথা বললে কি আমরা ইংলিশ অনর্গল কথা বলতে পারবো? উত্তর হচ্ছে না, তখনও আপনি পারবেন না। তাহলে কিভাবে পারবো? পারবেন হচ্ছে তিনটা কাজের মাধ্যমে, বিশেষ করে তিনটা কাজ। একটা হচ্ছে প্রতিদিন আপনি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবেন। প্রতিদিন আপনি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবেন। আর প্রতিদিন আপনি আহ, ইংলিশে কি করবেন? শুনবেন, এবং প্রতিদিন ইংলিশ ভোকাবুলারি শিখবেন বা রিডিং পড়ার অভ্যাস করবেন। নতুন কিছু ভোকাবুলারি বা নিয়ম কানুন এগুলো শিখবেন। তাহলে এই তিনটা কাজ করার মাধ্যমে আপনি ইংলিশে অনর্গল কথা বলা শিখতে পারবেন। সো মেইন কথা হচ্ছে, আমি তো ক্লাস করাচ্ছি, আমি সেন্টেন্স তৈরি করা, বাক্যকে লম্বা করে এগুলো আলোচনা করব, আপনাদেরকে শিখাবো। তো এগুলো পারলে কি ইংলিশে কথা বলা যায় নাকি? না, এগুলো পারলে ইংলিশে কথা বলা যায় না। আপনাকে ইংলিশে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন কোথায়? আমাদের ক্লাসের শেষে তো একটা প্র্যাকটিস সেশন আছেই 30 মিনিটের, এটা লিমিটেড। বাট আমি কিছু প্ল্যাটফর্মস আপনাদেরকে একদম মানে দিচ্ছি ফর ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। So, আহ, সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ফ্রি ফর টক, এটা। সো ফ্রি ফর টক, এটা একটা ল্যাঙ্গুয়েজ স্পিকিং কমিউনিটি। এটা আমার তৈরি কোনো কমিউনিটি মনে করেন না, এটা আমি জানি না কে তৈরি করেছে, চাইনিজ কেউ হবে, নট শিওর। তো এই 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 ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, হ্যাঁ, অ্যাপ আছে কিনা এটাও শিওর না, আছে মনে হয় যে ফ্রি ফর টক অ্যাপ দেখা যাচ্ছে। তাহলে এটাতে যাবেন, গিয়ে এখানে বিভিন্ন দেশের মানুষ, এখানে ইন্দোনেশিয়ান, ভিয়েতনামিজ, হিন্দি, আরবিক, আমেরিকান, বিভিন্ন চাইনিজ, স্প্যানিশ, জার্মান, মালয়েশিয়ান, অনেক ধরনের মানুষ, অনেক জাতির মানুষ পাবেন যারা ইংলিশ স্পিকিং শিখতে চায়, আপনার মতো শিখতে চায়। তো তাদের সাথে ইংলিশে প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন? তাদের হচ্ছে আহ বিভিন্ন লেভেল আছে এখানে, লেভেল দেখে, যেমন এনি লেভেল, মানে এটাতে ঢুকলে আপনি এই যে জয়েন অ্যান্ড টক ওয়েবসাইটে গিয়ে দিলে, আপনি লগ ইন করে দিলে কথা বলতে পারবেন, তাদের সাথে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। এখানে একটা নিয়ম আছে, সেটা হলো আপনি নির্ধারিত টপিক দেওয়া থাকে, যে এখানে লেখা থাকে। সো এরকম টপিক দেখা থাকলে ওইগুলাতে টপিক নিয়েই কথা বলবেন আর কি। ঠিক আছে? আর ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু, এগুলা বলা যাবে না। নর্মালি একটা টপিক নিয়ে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবেন। ওকে? তাহলে এটা হলো আপনাদের, আমার জন্য গাইডলাইন। এটা হচ্ছে 1 নাম্বার, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস। অনেকে হয়তো জানতেন না, আজকে জেনে গেলেন, আজকে থেকে ট্রাই করেন। এখন অনেক সময় মানুষের সাথে যদি ভয় লাগে, আনকমফোর্টেবল লাগে, সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নাই। এখন এআই আছে, এআই এর সাথে আনলিমিটেড স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। তো চ্যাট জিপিটি, মোরলেস সবাই জানেন, এটা হচ্ছে একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যারা জানেন না তাদের জন্য বলছি, যেটা একটা অ্যাপ, মোবাইল অ্যাপ, যেমন জুম একটা অ্যাপ, মেসেঞ্জার একটা অ্যাপ, এরকম না, এটাও একটা অ্যাপ এরকম। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে ওখানে গিয়ে চ্যাট জিপিটি, এই যে লেখাটা, এটা লিখে সার্চ দিবেন, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করে দেন লগ ইন দিলেই এখানে তার সাথে কথা বলতে পারবেন, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। বাট আপনি স্পিকিং করার জন্য শর্তটা হচ্ছে সঠিকভাবে তাকে বলতে হবে, বুঝাই বলতে হবে যে আপনি ইংলিশ স্পিকিং করতেছেন। ঠিক আছে? So, যেমন এখানে ভয়েসে দিলেই তার সাথে কথা অ্যাক্টিভ হয়ে যাবে, একজন মানুষের মতো আর কি সে কথা বলবে। এবং আপনি বলবেন যে হ্যালো, বি মাই ইংলিশ স্পিকিং পার্টনার, অথবা বি মাই ইংলিশ প্র্যাকটিস কম্পানিয়ন, কিছু একটা বললেন।
বলে যে অথবা আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ উইথ ইউ, এরকম বললেন। বলার পরে যে বলবেন যে প্লিজ আস্ক মি কোয়েশ্চন, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো, অথবা প্লিজ চুজ আ টপিক এন্ড দেন আস্ক আ কোয়েশ্চন অন দ্যাট টপিক, এরকম ভাবে আপনি বললেন। বলে তারপরে দেখবেন যে সে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। আবার বলবেন প্লিজ কারেক্ট মি, তো সে কারেকশন দিবে। বলুন আবার জিজ্ঞেস করবেন আস্ক মি মোর কোয়েশ্চন, সে আরো প্রশ্ন জিজ্ঞেস করবে। তাকে কমান্ড দিতে হয়। সো এই এই চ্যাট জিপিটির সাথে করতে পারেন। চ্যাট জিপিটি একটু মানে একটু হায়ার স্ট্যান্ডার্ড আর কি, মানে একটু বেশি ভালো ওইটা। বাট এটার সমস্যা হচ্ছে এটা 30 মিনিট, 15 থেকে 30 মিনিটের মধ্যে ফ্রি। তারপরে তো ফ্রি না। সো এটা আহ, এটা প্রতিদিনের জন্য 15 থেকে 30 মিনিট ফ্রি পাবেন হয়তোবা। আম, আর আরেকটা আছে জেমিনাই, এটা গুগলের বার্ড ছিল আগে নাম। তো জেমিনাইটা মূলত এটা অনেকে জেমিনি উচ্চারণ করেন, সঠিক উচ্চারণ জেমিনাই, কর্কট রাশি নাকি। সো এনিওয়ে, সো এই জেমিনাই এটার সাথে স্পিকিংটা বেস্ট, মানে এটা আনলিমিটেড, একদম ফ্রিতে আনলিমিটেড। তো আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন। আমার যেটা বেস্ট হয় আর কি, আমি আপনাদেরকে একটু দেখাই দিই সুবিধার জন্য। আপনি কই যাবেন? ফর এক্সাম্পল আই এম আস্কিং চ্যাট জিপিটি। তো যাবেন, দেখেন দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এগুলা আপনাকে কেউ বলবে না ওইভাবে, দেখেন। এই যাবেন, গিয়ে ওখানে বলবেন হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গাতে ক্লিক করলে ওই আসতেছে, লোড নিচ্ছে হয়তো। হ্যালো, কেমন আছেন? আজকে আমি কিভাবে সাহায্য করতে পারি আপনার? প্লিজ স্পিক ইন ইংলিশ or just speak English. I want to practice English with you. Be my English speaking companion. Absolutely. I'd be happy to help you practice your English. Just let me know what you'd like to talk about or if you have any specific topics in mind, and we can get started. All right. So choose a topic for me, then ask me some question on that topic. I'll answer to that questions. If I make any mistake, you should correct me. Got it. Let's pick a topic. How about we discuss travel experiences? You can tell me about a memorable place you visited, and then I'll ask you some questions about it. Sound good? Oh, that's great. So আমি আশা করি, আমি সময় যেহেতু কম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাকে যে প্রথমে সে বাংলা বলতেছিল, তো বাংলা বলবেন যে ইংলিশে বলো ভাই। ইংলিশে বলার পরে আপনি এবার প্র্যাকটিস করবেন। তো আজকে থেকে ট্রাই করেন, আপনার ইংলিশ শেখা আপনার হাতে। এই এই বছরটা 2026 আপনার লাইফ চেঞ্জ করার একটা বছর। এই বছরটা যদি আপনি কাজে লাগাতে পারেন, ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ কমপ্লিটলি। সো চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। শুরুতে আনকমফোর্টেবল লাগবে, পারবেন না, লাগবে 1 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। সঠিক সিস্টেমটা একবার পেয়ে গেলেই সময় লাগবে ইংলিশ শিখতে, অত তাড়াতাড়ি হয় না। ইট টেক্স টাইম, ইট টেক্স এনাফ টাইম, বাট ইফ ইউ প্র্যাকটিস কনসিস্টেন্টলি অ্যান্ড ইফ ইউ জাস্ট কিপ লার্নিং, ইনশাল্লাহ টুডে অর টুমোরো আপনি খুব চমৎকারভাবে ইংলিশটা শিখবেন। এবং তখন আমার জন্য দোয়া করবেন এরকম ভাবে সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য। তো তাহলে স্পিকিং প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে নাম্বার অপশন। কিভাবে করবেন, কোথায় করবেন, আমি সবকিছু বললাম। এখন আসেন নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে লিসেনিং করবেন। লিসেনিং কেন? মানে ইংলিশ শুনবেন। লিসেনিং ইজ দ্য কি টু সাকসেস, আমি বলবো ইংলিশ স্পিকিং সাকসেস। কেন? কারণ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অ্যাট দ্য সেম টাইম আমি আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলছি যে লিসেনিংটা, আমি যদি বাংলায় মানে একটা খুব সিম্পল কথা বলি, আপনি বাংলা ভাষা আমরা কিভাবে শিখেছেন? বাংলা ভাষা কিভাবে শিখেছি? বাংলা ভাষা আমরা শুনে শুনে শিখেছি। আমরা শুনেছি, সেটা বোঝার চেষ্টা করেছি আর মানে কি, তারপর আমরা রিপিট করেছি। সো ইউ ক্যান ডু দ্য সেম ইন টার্মস অফ ইংলিশ। আপনি ইংলিশটা শুনবেন, কি শুনবেন এটা প্রশ্ন থাকতে পারে। হোয়াট টু লিসেন? শুনবেন হচ্ছে 6 মিনিট ইংলিশ। এটা বিবিসির একটা পডকাস্ট, এখানে প্রায় 1000+ পডকাস্ট আছে। 6 মিনিটের, প্রতি সপ্তাহে একটা আসে। এবং এখানে আপনি ভোকাবুলারি শিখতে পারবেন। এত স্ট্যান্ডার্ড একটা উচ্চারণ, এত সুইট। আপনি ওয়েবসাইট, এটা আর কি, এটা ফ্রি। তো আপনি ওয়েবসাইটে সার্চ দেন গিয়ে 6 মিনিট ইংলিশ লিখে, তারপর চলে আসবে, সেখানে আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো আশা করি বোঝা গেল। এখন আরো কিছু ইউটিউব চ্যানেল, নাচ ডেইলি, যদিও তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বাই দ্য ওয়ে। তারপর ট্যাট, এগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলস। বা আলী আফজাল প্রোডাক্টিভিটি ভিডিও বানায়। আরেকটু অ্যাডভান্স যদি কিছু চান, 32 এক্সপ্লেনেশন ভিডিও বানায় আর কি। এটা হচ্ছে আমি বলি যে ব্রিটিশদের এনায়েত চৌধুরী আর কি, বাংলাদেশের তো এনায়েত চৌধুরী না। So, বিভিন্ন এক্সপ্লেনেশন ভিডিও বানায়। আপনারা এগুলো শুনতে পারেন। তাছাড়া মিস্টার বিস্ট বা যে কোনো ভিডিও আপনার পছন্দ, সেটা আপনারা শুনতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে লিসেনিং প্র্যাকটিস করবেন এভাবে। লিসেনিং প্র্যাকটিস করার সময় যেটা করবেন, স্পিচ শ্যাডোয়িং নামের একটা টেকনিক আছে। মানে ইংলিশ শুনবেন, শুনে
আপনি তারা যেটা বলছে আপনি সেমটা কপি করবেন, মানে আপনিও বলার চেষ্টা করবেন সেম টোনে, সেম এনার্জিতে, সেম অ্যাকসেন্টে বলার চেষ্টা করবেন। তাহলে খুব তাড়াতাড়ি স্পিকিংটাও শিখে ফেলতে পারবেন। দেন হচ্ছে রিডিং। আপনি ইংলিশ পড়তে হবে, ইংলিশ ভাষায় লেখা হয়েছে এরকম বই বা ইংলিশ আর্টিকেলস, কিংবা হচ্ছে রিডার ডাইজেস্ট, এখানে অনেক আর্টিকেলস পাবেন, নিউজ পেপার টাইপের এটা ম্যাগাজিন। সো এখানে বিভিন্ন শর্ট স্টোরিজ, এই যে শর্ট স্টোরি ইন ইংলিশ, এটা লিখে সার্চ দিলে অনেক স্টোরিজ পাবেন, গল্প পড়তে পারেন। ইংলিশ ভাষায় লেখা হয়েছে এরকম, যা ইচ্ছা পড়েন, পড়েন, শুধু পড়েন, দেখবেন যে আপনি অনেক অনেক আগে যাবেন। তাহলে আমার টোটাল আপনাদের জন্য যে গাইডলাইন সেটা হলো, প্রতিদিন ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, সব বলে দিয়েছি। ওকে, যেটা ভালো লাগে, একটা না লাগলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, যেটাতে পারবেন সেটাতে। সেকেন্ড হচ্ছে আপনি লিসেনিং করবেন, ইংলিশ শুনবেন, এন্ড দেন হচ্ছে স্পিকিং, লিসেনিং করবেন, আর হচ্ছে রিডিং পড়বেন, রিডিং পরে পরে নতুন শব্দ পাবেন, এমনি শিখে ফেলবেন। দ্যাটস দ্য গাইডলাইন। আপনারা তাহলে সবাইকে বুঝতে পেরেছেন তো? প্রতিদিন ইংলিশ, আপনাদের কাজ কি? প্রতিদিন ইংলিশ বলা, প্র্যাকটিস করা, আমাদের ক্লাসে তো প্র্যাকটিস আছেই। প্রতিদিন ইংলিশ বলা, প্রতিদিন ইংলিশ শোনা, এবং প্রতিদিন ইংলিশ পড়া। ঠিক আছে, আপনারা বলেন তো, আপনারা কি করবেন? তিনটা কাজ কি কি করতে হবে আপনাদের নিজেদেরকে, এখন করে বলেন। প্রতিদিন ইংলিশ শোনা, প্রতিদিন ইংলিশ পড়া, প্রতিদিন ইংলিশ ইংলিশ শোনা, ইংলিশ পড়া, ইংলিশ শোনা, পড়া, বলা, প্রতিদিন ইংলিশ পড়া, প্রতিদিন ইংলিশ বলা। বলা। অলরাইট, অলরাইট, গ্রেট জব। তাহলে আশা করি যাই বোঝা গেল আপনার ব্যাপারটা। আমি কিছু ভোকাবুলারি দিয়ে রাখছি এখানে, এগুলা 30টা, এগুলো একটু শিখে নেবেন। আর উচ্চারণে কিছু টেকনিক, আমাদের ক্লাসটা মনে হয় একটু লম্বা হয়ে গেছে কেন জানিস। আমি উচ্চারণে কিছু টেকনিক 5 মিনিটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর তারপর হচ্ছে স্পিকিং প্র্যাকটিসে পাঠাবো। প্র্যাকটিস কিন্তু হবে আমাদের ক্লাসের শেষ, মানে সব থেকে আকর্ষণের যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস, প্র্যাকটিস করা, যেটা ক্লাসের শেষ দিকে হয়। আমি নির্দিষ্ট টপিক দিব, সে অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন। তো আসুন উচ্চারণের কিছু টেকনিক দেখাই। যেমন এগুলাকে কি উচ্চারণ করি আমরা, ই10, রি10 বা শর্টেন, বি10, এগুলো কিন্তু ভুল উচ্চারণ। আপনি গুগলে সার্চ দিলেই, গুগল ট্রান্সলেট একটা অ্যাপ আছে, ওটাতে দিলে উচ্চারণটা বলে দিবে কি। যেমন ই10টাকে আপনি বলবেন ইটন, রিটনটাকে রিটন। ওকে, শর্টন, ব্রাইটন, বিটন, গঠন, বিটন, লাইটন। একটা শব্দের শেষে টিইএন থাকলে আপনি টন বলবেন, এমনিতে তো 10 মানে 10, ওকে, নো প্রবলেম। বাট শব্দের শেষের দিকে থাকলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আর 10 বলা যাবে না, এটা হয়ে যাবে টন। ইটন, রিটন, শর্টন, ব্রাইটন, বিটন, গঠন, লাইটন, বিটন। ওকে, নাম্বার 1। নাম্বার 2, শব্দের শেষে টিডি থাকলে টিট, ডিডি থাকলে তাহলে কি হবে? ডিট। টিডি থাকলে টিট, আর ডিডি থাকলে কি হবে? ডিট হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বুঝতে পারলেন? যেমন ওয়ান্টেড না বলে উই সে ওয়ান্টেড, ইনভাইটেড টিট, কমপ্লিটেড, অ্যাকসেপ্টেড, হ্যাঁ, অ্যারেস্টেড, অ্যাডমিটেড, এক্সাইটেড, সাবমিটেড। সো টিডি থাকলে টিট। বোঝা গেল? এমনিতে আমরা কি বলতাম? ওয়ান্টেড, ইনভাইটেড, কমপ্লিটেড, বাট এগুলো ভুল উচ্চারণ, সঠিক হচ্ছে ওয়ান্টেড। আপনি গুগলে চেক করে নিন, কনফিউজড ফিল করলে, অনেকেই কনফিউজড হয়ে যান নতুন কিছু দেখলে। সো ওয়ান্টেড, ইনভাইটেড, কমপ্লিটেড, অ্যাকসেপ্টেড, অ্যারেস্টেড, অ্যাডমিটেড, এক্সাইটেড, সাবমিটেড। তাহলে ডিডে থাকলে কি হবে? ডিড হবে। যেমন অ্যাটেন্ডিড, অ্যাটেন্ডেড না বলে দ্যাট উড বি অ্যাটেন্ডিড। ওকে, ডিডে থাকলে ডিড। অ্যাভয়েডিড, অ্যাডিড, অ্যাওয়ার্ডিড, ইম্যান্ডিড, ইম্যান্ডিড, এক্সিডিড, ডিপেন্ডেড। তাহলে টিডি থাকলে টিড, ডিডি থাকলে ডিড। এখন আসেন, যদি ভাওয়ালের পরে SION থাকে তাহলে হবে জন, শন না হয় কি হবে? জন হবে। নর্মালি আমরা কি বলতাম? ডিসিশন, ডিভিশন, অকেশন, রিভিশন, বাট এগুলো ভুল উচ্চারণ। এটা শন না হয়ে জন হবে, জন। কখন? ভাওয়ালের পরে থাকলে। ভাওয়াল তো ডেফিনেটলি চিনেন, AEIOU হচ্ছে ভাওয়াল। যেমন ডিসিশন, আয়ের পরে আছে শন, তো শন না বলে জন। ডিসিশন, ডিভিশন, আকেইজন, এই যে এর পরে আছে আকেইজন, রিভিশন, কনক্লুশন, বাংলায় ভুল থাকতে পারে, বাংলা লেখা যাক, এক্সপ্লোজন, আমার উচ্চারণটা খেয়াল রাখেন। তারপর হচ্ছে টেলিভিশন, কনফিউশন। তাহলে ভাওয়ালের পরে SION থাকলে দ্যাট বিকামস জন, শন না হয় কি হবে? জন হবে। তাহলে শন কখন? শন হবে কনসোনেন্টের পরে। কনসোনেন্টের পরে SION থাকলে কি হবে?
শন হবে, যেমন পেনশন, টেনশন, প্যাশন, এক্সপেনশন, কনভার্সন, পারমিশন, ডিসকাশন, ইমপ্রেশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলেন? ওকে। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আহ আচ্ছা আচ্ছা, অলরাইট। এটা আমি আপনাদের প্রশ্নগুলো দেখছি, কারো কোনো প্রশ্ন থাকলে বললেন। ক্লাস রেকর্ড কোথায় পাবো? অবশ্যই দিব। মাইক অন করা যাচ্ছে না, মাইক আমি অফ করে রেখেছি, সেই কারণে অন করা যাচ্ছে না। যখন পারমিশন দেই তখন অন করতে পারবেন। আর কোনো ক্লাস রেকর্ড দিলে হ্যাঁ অবশ্যই দিব, আমি নিজে থেকে দিব, আপনার বলতে হবে না। অলরাইট, অলরাইট, গ্রেট জব। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন আমাদের একদম শেষ পার্টে চলে আসছি। আমাদের শেষ পার্টে মূলত আমরা কথা বলবো, সেটা হচ্ছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন সবাই। স্পিকিং প্র্যাকটিস করাবো এখন আপনাদের। এখন দেখেন সবাই একসাথে আছেন, সবাই একসাথে থাকলে তো কথা বললে কেউই কার কথা বুঝতে পারবেন না। তো সুবিধার জন্য আমি ছোট ছোট টিমে আপনাদেরকে ভাগ করে দেবো। এটাকে বলা হয় ব্রেকআউট রুম। কিভাবে যাবেন? একটা রিকোয়েস্ট যাবে, জয়েনে ক্লিক করলে অটোমেটিক সেই রুমের ভিতরে চলে যাবেন, সেখানে গিয়ে মাইক অন করবেন, একটা রুম থেকে একজন স্ক্রিন শেয়ার করে দিবেন। এগুলো দেখে দেখেই আপনারা একজন আরেকজনকে প্রশ্ন করবেন। টপিকটা হচ্ছে মাইসেলফ, নিজের সম্পর্কে। আমি প্রশ্নগুলো একটু বুঝাই দিই, স্ক্রিনশট নিয়ে নেন। হোয়াটস ইউর ফুল নেম? তোমার ফুল নেম কি? আনসার হচ্ছে মাই ফুল নেম ইজ ড্যাশ, খালি জায়গায় পুরো নাম কি? ড্যাশ মানে খালি জায়গায়, এখানে মাই ফুল নেম ইজ বলবেন ফুল নেম কি। হোয়াট ক্যান আই কল ইউ? আমি আপনাকে কি নামে ডাকতে পারি? ইউ ক্যান কল মি, যেমন ফর মি ইউ ক্যান কল মি কামরুল। সে এখানে এভাবে আপনি আপনার নাম বলবেন, যে নামে আপনি চান যে তিনি আপনাকে ডাকুক, সেটা বলতে পারেন। ইউ ক্যান কল মি ড্যাশ। অলরাইট। তারপর হচ্ছে, ডু ইউ হ্যাভ আ নিকনেম? আপনার কি কোনো মানে উপনাম আছে, ডাকনাম আছে? অরিজিনাল অনেক কেউ দিয়েছে এরকম। যদি তাকে ইয়েস আই ডোন্ট না থাকলে নো আই ডোন্ট, অথবা ইয়া মাই নিকনেম ইজ ড্যাশ দেখে বলে দিবেন। ডু ইউ স্টাডি ওর ওয়ার্ক? তুমি কি পড়াশোনা করো না কাজ করো? যারা পড়াশোনা করো না স্টাডি, যারা কাজ করো না ওয়ার্ক। হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি? কোন ক্লাসে স্টাডি করো? অথবা হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, অথবা কি কাজ করো। হচ্ছে যারা পড়াশোনা করছেন এর আগের প্রশ্নের উত্তর দেখে বলবেন। যে যারা স্টাডি বলছে তাকে বলবেন হোয়াট হোয়াট ডু ইউ ডু, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি। যারা কাজ করে হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক। যারা আই মিন মাই ফার্স্ট ইয়ার অফ অনার্স, ঠিক আছে, আই ওয়ার্ক এট এ কোম্পানি, আমি একটা কোম্পানিতে কাজ করি, অথবা আমি বিজনেসম্যান, সে অনুযায়ী বলবে আর কি। নাম্বার 6, ওয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে? আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম রাজশাহী, শুধু জেলার নাম বললে হবে। নাম্বার 7, ওয়ার ইজ ইউর হোম টাউন? তোমার হোম টাউন কোথায়? আপনার হোম টাউন কোথায়? হোম টাউন ইজ, হোম টাউন মানে নিজ শহর, ঠিক আছে। হোম টাউন মানে নিজ শহর। ওকে। এই জন্য ক্লাসের ডকুমেন্ট কোথায় পাবেন? গ্রুপে পাবেন সবকিছু, যে গ্রুপে আছেন। গ্রুপে না থাকলে আপনি আমাকে ইনবক্সে মেসেজ করেন আমার আইডিতে। আপনি যদি বাইরে থেকে এসে থাকেন তাহলে যার মাধ্যমে আসছেন তাকে বললে আমার আইডি দিয়ে দিবেন। হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম? তোমার ফ্রি সময় কিভাবে কাটাও? আনসার হচ্ছে আই স্পেন্ড মাই ফ্রি টাইম রিডিং বুকস। বই পড়ে কাটাই, বই পড়ে। রিডিং বুকস মানে বই পড়ে কাটাই। লার্নিং ইংলিশ অনেক কিছু হতে পারে। ওকে। তো আই হোপ দ্যাট মেক সেন্স। তাহলে স্ক্রিনশট নিয়েছেন সবাই না? এখন আপনারা দেখেন, আমি রুমে পাঠিয়ে দেবো, সেখানে যাবেন, গিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস শেষ হলে আমি আবার নিয়ে আসবো 30 মিনিট সময়, নিয়ে এসে দেন আপনাদেরকে ছুটি দিয়ে দিব।